আমার ইচ্ছা ছিল আমি হলের আর্টিস্ট হব, শুধু হল প্রোগ্রাম করব, মানে যেখানে খুব বিদগ্ধ শ্রোতা থাকবেন, আমার গান শুনবেন। এখন মানুষ শুধু ফোনে ভিডিও করতে ব্যস্ত থাকে, বা একটা ফাংশন দেখতে এসেছেন আমাকে নিয়ে সেলফি তুলছেন, এটাই বল। এই যে তুই বললি না যে এন্টারটেনমেন্টটা এখন মুশকিলটা হয়ে গেছে, এন্টারটেনমেন্টটা বড্ড বেশি হয়ে গেছে। মানে প্রথম থেকে শেষ অবধি তুই এন্টারটেন করতেই তোকে স্টেজে উঠতে হয়। আমার কেন জানি না মনে হয় যে যারা অল্প শিখে অহংকার যাদের এসে যায়, তারা মানসিকভাবে ভুল করছে। এই অহংকারটা থাকা মানুষের উচিত না, এই কারণে যে আমরা কতটুকুনি জানি। আমরা যদি ভেবে দেখি আমরা কতটুকুনি জানি বা কতটুকুনি শিখেছি। সঙ্গীত তো মহাসাগর, এই মহাসাগরে তুই যত ডুববি তখন মনে হবে তোর কিচ্ছু শিখিসনি তুই। এই যে মুম্বাই ওরিয়েন্টেড বাংলা গান হয়ে গেছে না এখন, এইটা না আমার সামহাও পছন্দ না। আমাদের প্রথম যেটা হওয়া উচিত, বাংলা গানকে বাঁচাতে গেলে এই FM চ্যানেলগুলোকে একটা নিয়ম আনা উচিত যে শতকরা এই সময় থেকে এই সময় শুধু বেসিক বাংলা গান, মৌলিক বাংলা গান বাজবে, সিনেমার গানও রাত্রি 3টের সময় বেজে উঠলে মনের মানুষ কে শুনবে বলতো? যদি অনুষ্ঠান করতেও যাই তখনও গিয়ে দেখি যে একটু কয়েকটা বাংলা গান গাইলে হিন্দি হোক, এটা কেন হবে? আজকে তোর এই পডকাস্টটা বেরোনোর পর অনেকেই কিন্তু আমার গালাগাল দেবে, তাদের পছন্দ নয় কথাটা। কেন হিন্দি গান গাইলে কি হয়েছে হয়তো বলবে, লিখতে শুরু করবে। কিন্তু আমাকে তো বাংলাকে বাঁচাতে হবে, আমরা তো বাংলায় থাকি। আমরা কথায় কথায় বলি গানটা ছাড়বো, না গান ছাড়া কি মাছ নাকি জলে ছাড়ছিস? গান ছাড়া আবার কি? তুই শুনলে অবাক হবি, আমি কিন্তু এক সময় টানা 25 বছর গান শিখছি। কি হয় জানিস তো, আপডেট করতে করতেও মনে হয় একটা সময় খুব ক্লান্ত লাগে। সেই ক্লান্তির জায়গাটা এখন খুব এসে গেছে। আমি সত্যি কথা বলতে মেন্টালি খুব মেটিরিয়ালাইজ মাইন্ড। আমি আমার বাবার যে কষ্ট জীবনের, বাবার যে স্ট্রাগল, সেখান থেকে আমি বেরোতে পারিনি। আমি যার জন্য রাস্তায় নামি, হেঁটে হেঁটে বাজার করি, সবই করি। আমরা গান বাজনা করতে এসেছি, আমরা কিছুটা সফল হয়েছি, মানুষ আমাদেরকে চিনেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। কিন্তু তার মানে এই নয় মানুষের থেকে দূরে সরে যাব। হ্যাঁ, মানুষের সঙ্গে কেন মিশবো না? মানুষের সঙ্গে তো মেশাটা প্রয়োজন। যে আমি জীবনে যেটুকুনি অ্যাচিভ করেছি, কাউকে একবারের বেশি 2বার বলিনি জীবনে যে আমার কাজ দাও। এটা আমার ছোটবেলা থেকেই এই আত্মসম্মান বোধটা ছিল। আজকে আমি এই বয়সে এসে রিয়েলাইজ করি যে এইটা না করেও যে আমার এইটুখানিও হয়েছে, এটাও ঈশ্বরের আশীর্বাদ। তিনি হয়তো দেখেছেন তাই। ওই যে ছোটবেলা থেকে শিখতাম, আমার বাবা বলতেন যে তুই যদি জীবনে 25টা বছর রেয়াজ করিস, বাকি 50 বছর বসে খাবি। যদু ভট্ট অর্থাৎ রবীন্দ্রনাথের যিনি গানের গুরু ছিলেন, তার বংশধর যে গায়কই হবেন সেটা হয়তো বিধাতাই ঠিক করে দিয়েছিলেন। বাবা ছিলেন শিক্ষক, তার পাশাপাশি গানও করতেন, এবং বাড়ির মধ্যে সুরের একটা পরিবেশ তিনি ছোটবেলা থেকেই পেয়েছেন। তবে যদু ভট্টের বংশধর হয়েও তাকে কিন্তু যথেষ্ট লড়াই করে এই পেশাকে, সঙ্গীতকে নিয়ে এগিয়ে যেতে হয়েছে। আর তাই এই লড়াই করতে করতেই তিনি হয়ে উঠেছেন সকলের মনের মানুষ, শ্রী মনোময় ভট্টাচার্য। আমার ভীষণ পছন্দের শিল্পী, এবং খুব ভালো লাগছে আজকে তুমি যে আমার বাড়িতে এলে এই আড্ডার জন্য। সময় না হলে কিছু হয় না। হ্যাঁ, তো সেই সময়টা এতদিনে হলো। আর তোর পডকাস্ট ভীষণ সুন্দর, আমি সবারটাই প্রায় দেখি। আর এখন তো রিলস হয়ে আসতে থাকে। রিলস তখনই হয় যখন পপুলার হয়, তখন সেটা ঘুরে ফিরে আসতে থাকে। ভীষণ সুন্দর, তুই ভালো কাজ করছিস। তোর গান আমার মনে আছে, তোকে বোধহয় কোনো একটা অনুষ্ঠানে আগে আমি বলেছিলাম তুই নজরুল গীতিটা একটু বেশি করে গাস। হ্যাঁ, তুই তখন আরো ছোট ছিলিস। তো তোর গান তখন থেকেই ভালো লাগে। আরে বাবা, থ্যাংক ইউ। এবং তুমি আমার বাড়ির অত্যন্ত কাছে থাকো, কিন্তু তা সত্ত্বেও যা হয় আর কি, আমাদের
কোনো না কোনোভাবে আসা হয়ে ওঠে না, এবং অনুষ্ঠানে হয়তো অল্প কিছুক্ষণের জন্য জন্য দেখা কথা হয়, হলো। বাট আজকে তোমাকে পেয়েছি, আমরা গল্প তো করবই, গানও শুনবো, একসঙ্গে গাইবো। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, তো তোমার একটু ছোটবেলা থেকে গল্পটা শুনি। এই যে এমন এক পরিবারে জন্মগ্রহণ করা, এটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার, যে ছোটবেলার থেকে একটা গানের পরিবেশে বড় হওয়া। তবে এইটা কি ছোটবেলার থেকে ঠিক ছিল যে তুমিও গায়কই হবে, নাকি অন্য কিছু ভেবেছিলে? আসলে কি জানিস তো, যদি কোনো মানে বিখ্যাত পরিবারের তুই লিগ্যাসি বহন করিস, তোর ভালো দিক মন্দ দিক দুটোই আসে। দুটোই আসে। ভালো দিক বলতে দায়িত্বের দিক। দায়িত্বের দিক কি না, যদু ভট্ট বলতে আমার রবীন্দ্রনাথ, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনাদের শিক্ষাগুরু, এবং বিষ্ণুপুরের ধ্রুপদ ঘরানা। তার মানে তুই বুঝতে পারছিস ক্লাসিক্যাল জগতের একজন মানুষ। সেটা যেমন একটা ভারী ব্যাপার। আমি যদি খুব খারাপ গান বাজনা করি, লোকে এটা নিয়ে সমালোচনা করবে। হ্যাঁ, দেখেছো যদু ভট্টের ঘরানার আর্টিস্ট কি অবস্থা। আর ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে আমি যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড গান বাজনা করতে পারি, তখন তারাই ঘুরে বলবেন যে যদু ভট্টের বংশধর। এটা হচ্ছে মানুষের ভাবনা এরকম আর কি। তো সেই দিক থেকে প্রথমে দেখ, ছোটবেলা তো আর যদু ভট্টের বংশধর কি যদু ভট্ট বুঝতাম না। হ্যাঁ, তো ছোটবেলায় আমার শৈশব কেটেছে ধর একদম খেলাধুলো করে। আমি একটা সময় ক্রিকেট, ফুটবল এবং সাঁতার, এই তিনটে জিনিস আমার জীবনের প্রধান ছিল আর কি। হ্যাঁ, তো গান বাজনাটা আমার বাবা খুব রেগে যেতেন। আর বাবা কাছে রেগে প্রচন্ড মারধর করতেন আর কি, এত রেগে যেতেন আর কি। তো বাবা যখনই আমাকে দেখতো, দেখছে মাঠে রয়েছি, গানটা কখন গাই। কিন্তু ওই যে একটা ব্লাড আমার শরীরে রয়েছে, তো ওইটার জন্য যখন আবার কোনো কম্পিটিশনে যেতাম, তখন আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড কখনো হইনি। বুঝতে পেরেছিস তো? হয়তো আগের দিন খেলে এত গলা ধরে গেছে, বাবা রেগে গেল, রেগে বললো তোকে নিয়ে যাব না প্রতিযোগিতায়, মা নিয়ে গেল। হ্যাঁ, তো যেহেতু বাবা খুব কড়া শিক্ষক ছিলেন, আদর্শ শিক্ষক, এবং তিনি পান থেকে চুন খসলে রেগে যেতেন। উনি চাইতেন যে ছেলে সারাক্ষণ গান রেওয়াজ করবে আর পড়াশোনা করবে, এই খেলাধুলার কোনো জায়গা বাবার কাছে ছিল না। বুঝতে পেরেছিস তো? তো ওইটার থেকে, আর আমি একদিন ছিলাম উল্টো। আমার বন্ধুরা সব ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, কাদা মেখে, তা আমি মাঠ আমাকে টানে, সবসময় টানছে। সারাদিনে 2.5 ঘন্টা সাঁতার কাটতাম। হ্যাঁ, সকাল, হ্যাঁ, আড়াই ঘন্টা। হ্যাঁ, এবং প্রত্যেকদিন আমার মা ভাবতেন এই বোধহয় ছেলে ডুবে গেছে পুকুরে। মানে পুকুরে এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এই করতাম আমরা। এবং আমাদের খেলাধুলোর শেষ পর্যায়টা ছিল যে আগে শেষ বলটা ধরবে আর কি, খেলা শেষ হওয়ার, সে বলটা মানে শট মেরে পুকুরে ফেলবে, এবং কে সেই বলটাকে আগে সাঁতার কেটে ধরতে পারে, এটা ছিল আগে খেলা। হ্যাঁ, আমাদের। তোমার সাঁতারু হওয়ার ইচ্ছে ছিল না? সাঁতারু হওয়ার ইচ্ছা ছিল না, তার কারণ হচ্ছে যে আমরা যে ধরো সাঁতারটা শিখেছি, তখনকার মতো এখনকার যেমন সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটা হয়, সেরকম কিছু ছিল না। আমি পুকুরে নিজেই সাঁতার, নিজের পুকুর পাড়ে সাঁতার কাটা, এই পশ্চার করতে 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 নিজে কখন শিখে গেলাম। একবার পাড়ার এক দাদা আমাকে নিয়ে একটা কলা পাতার ভেলায় তুলে দিয়ে ছেড়ে দিল। তার পাশে সেই দাদা নিজে সাঁতার কাটছে, পাশে আমি ডুবে না যাই। হ্যাঁ, ডুবে গেলে যাতে আমাকে সেভ করতে পারে। তা সেই সাঁতার কাটতে কাটতে আমি চলে গেলাম মাঝ পুকুরে। তা সেখানে জল টল খেয়ে বিচি অবস্থা, কিন্তু ওই শেখা শুরু হলো। বুঝতে পেরেছিস তো? তো ওই যে শিখে গেলাম, তারপর থেকে জলের প্রতি সাংঘাতিক আমার একটা আকর্ষণ ছিল। ওই পুকুরে সাঁতার কাটা দীর্ঘদিনই করেছি। ইনফ্যাক্ট এই ক্রিকেট খেলাটাও ছিল দীর্ঘদিন। তো কিন্তু আমার মনে আছে 29 বছর বয়স, সেই সময় 29, একটা অনুষ্ঠান ছিল আমার আর কাজী কামাল নাসেরের জ্ঞান মঞ্চে। তা তার 2 দিন আগে একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে আমি পড়ে যাই, মানে বল করতে গিয়ে তো আমার হাতে চোট লাগে। চোট, হ্যাঁ, ক্রিকেট বল করতে গিয়ে। তা সেই যে ব্যথাটা হলো, তো সেদিনকে আর হারমোনিয়ামটা আর বাজাতে পারছিলাম না জ্ঞান মঞ্চে। তা সেদিন ঠিক করলাম যে না, আর রেগুলার খেলা যাবে না, এবার
এবার গান বাজনা নিয়ে থাকতে হবে আর কি। হ্যাঁ, তো সেই হিসেবে দেখ, আমি যে একদম ছোটবেলা থেকেই গায়ক হব এটা কিন্তু কখনো ভাবিনি। আমি সেই জন্যই জিজ্ঞেস করলাম যে সাঁতারু হওয়ার কথাটা কি কখনো মাথায় আমি এসেছিল? খেলোয়াড় হবো ভাবতাম। আচ্ছা, মানে ক্রিকেট ফুটবলটা খুব ভালো, মানে খুব ভালোবাসতাম এবং এখনো বাসি। আমি রেগুলার সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে যাই ফুটবল। আচ্ছা। হ্যাঁ, মানে আমার একটা অন্যরকম ভালোবাসা হচ্ছে খেলা আর কি। তো সেই সময় থেকে মানে অ্যাট দি এজ অফ 29 আমি আস্তে আস্তে ঠিক করলাম যে এবার আর খেলবো না, এবার গানটাকে নিয়ে থাকতে হবে। সেই দিন থেকে আরো সিরিয়াস হলাম। তার আগে কিন্তু অতটা সিরিয়াস আমি ছিলাম না। এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাওয়া। আর বাবা স্বপ্ন দেখতেন কিন্তু যে আমি গায়ক হব। আচ্ছা, বাবার স্বপ্ন ছিল আমি গায়ক হব। এবং বাবা খুব কড়া টিচার ছিলেন, তো আমার বাকি যে দাদারা দিদিরা তাদেরকে বাবা বলেছিলেন যে মানে পড়াশোনার জন্য খুব চাপ দিতেন। কিন্তু আমাকে বলেছিলেন 30 পেয়ে পাশ কর, কিন্তু গানটা কর। তো আমার বাবা ওই ছোটবেলায় যখন আমার প্রথম দেশ পত্রিকায় ছবি বেরোলো, তখনকার দিনে দেশ পত্রিকায় ছবি বেরোনো মানে একটা বিশাল ব্যাপার। তো দেশ পত্রিকায় ছবি বেরোলো, তখন সেটা কিসের জন্য? ওই গান গেয়েছিলাম। গান গেয়ে আমার গান এত ভালো লেগেছিল, সুভাষ চৌধুরী রিপোর্টিং করেছিলেন। আচ্ছা, এবং তিনি আমার ছবি চেয়েছিলেন, ও আচ্ছা, ছবি ছাপাবেন বলে। বাহ, তো সেইটা দেখে বাবা স্কুলে টিচার্স রুমে গর্ব করে দেখাচ্ছে, হ্যাঁ এই দেখো, মানে ওইটা ওরকম যা যা রিপোর্ট বেরোতো তখন আর কি। আর বাবা সেই খবরের কাগজ কিনতেন আর ওই আন্ডারলাইন করে রাখতেন যে ছেলের সম্পর্কে সব বেরিয়েছে আর কি। তো তখন আমি শৈশবের মনোময়, তারপর কৈশোরের মনোময়, তো ওইটা করে বাবা যেতেন আর টিচার্স রুমে দেখাতেন যে দেখুন আমার ছেলের সম্পর্কে লেখা বেরিয়েছে। টিচার্স বন্ধুদের সবাইকে, কলিগসদের আর কি বলতেন। আর হেডমাস্টার সাহেব বলতেন কি ছেলেকে গান গাওয়াচ্ছেন, ভালো করে পড়াশুনো করান। বুঝতে পেরেছিস? তো বাবা বলতো বাড়িতে এসে দেখ, এখন তো তোকে এরকম মানে আমাকে এরকম শুনতে হয়, তুই গানটা মন দিয়ে কর, তুই 30 পেয়ে পাস কর, তুই গানটা ভালো করে গাইবি। এই সাপোর্টটা আমি পেয়েছি। এটা আমার জীবনের একটা পরম প্রাপ্তি যে বাবা মা বাড়ির কেউই কোনো দিন আমাকে বলেনি যে তুমি মন দিয়ে পড়াশোনা করো, প্রচুর পড়াশোনা করো, তুমি মন দিয়ে গানটা গাও। তার জন্য যা যা সাপোর্ট করার দরকার বাবা নিজের প্রচুর স্যাক্রিফাইস করে আমাকে রেগুলার গান শিখিয়েছেন এত বছর ধরে। এবং মেঘলা, তুই শুনলে অবাক হবি, আমি কিন্তু এক সময় টানা 25 বছর গান শিখেছি। এগুলো শিখেছি বলে এখন আমি বিভিন্ন ধারার গান গাই, মানে পারফর্ম করি আর কি। বিষ্ণুপুর ঘরানার ওপরে বা শুধুমাত্র ক্লাসিক্যালটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সেই ভাবনা ছিল না কখনো? হ্যাঁ, একটা সময় যখন আমি খেয়াল শিখতাম তখন আমার গুরু আচার্য জয়ন্ত বোস বা আমি জয়ন্তদা বলি এই কারণে যে জয়ন্তদা আমার পরিবারের একজনের মতন আর কি। আমার বাবার সঙ্গেই জয়ন্তদার বাবার মানে পণ্ডিত বিশ্বনাথ বসুর খুব বন্ধুত্ব ছিল। ওই পরিবারে আমার দাদা তবলা শিখেছে বিশ্বনাথ বসুর কাছে, কুমার বসুর কাছে, পরে তবলা শিখেছে। আমার দিদি গান শিখেছে জয়ন্তদার কাছে, শেষদা শিখেছে জয়ন্তদার কাছে তবলা। তো একটা পারিবারিক একটা সম্পর্ক। তো জয়ন্তদা চাইতেন যে আমি খেয়াল গাই এবং বহু জায়গায় আমাকে খেয়াল গাইয়েওছেন। আচ্ছা, কিন্তু ওই যা হয় ডেস্টিনি, সেটা আর হলো না। পরে ভাবলাম যে খেয়াল গেয়ে নিজের জায়গা তৈরি করা খুব ডিফিকাল্ট। তো সেই জন্য আর খেয়াল থেকে আস্তে আস্তে সরে এলাম, এসে লাইট গানে চলে এলাম। কিন্তু ভালো লাগে রাগাশ্রয়ী গান গাইতে, যেহেতু খেয়ালটা শিখেছিলাম আর কি। তো তুমি যে সময় গান শিখেছো বা তোমার ওই কৈশোরের সময়টা, সেই সময়কার গান বাজনার এখনকার গান বাজনার মধ্যে ধরনের মধ্যে তো মানে আস্তে আস্তে লাইট হতে 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 বিষয়টা মানে খুবই হালকা দিকে চলে গেছে। এবার এই যে এটা তো ঘটনা যে সবকিছুই পরিবর্তনশীল, কখনোই একরকম থাকে না। এই যে বদলে যাওয়া পরিস্থিতির সাথে নিজেকে কতটা আপডেট করতে হয়েছে? আপডেট তো অনেকটাই করতে হয়েছে, কিন্তু ওই কি হয় জানিস তো,
আপডেট করতে করতেও মনে হয় একটা সময় খুব ক্লান্ত লাগে। সেই ক্লান্তির জায়গাটা এখন খুব এসে গেছে। এখন মনে হয় যে আমি যা শিখেছিলাম, মানে আমার যা ইচ্ছা ছিল যে ধরনের গান বাজনা করার, সেটা আমি কি আলটিমেটলি করতে পারলাম? তোমার কি ইচ্ছে ছিল? আমার ইচ্ছা ছিল আমি মানে হলের আর্টিস্ট হব, শুধু হল প্রোগ্রাম, কনসার্ট বা হ্যাঁ মানে মানে যেখানে খুব বিদগ্ধ শ্রোতা থাকবেন, আমার গান শুনবেন। সেটা হয় না যে তা নয়, হয়, হ্যাঁ, কিন্তু আরো বেশি চেয়েছিলাম। তার কারণ আমার যাদের গান শুনে বেড়ে ওঠা, ধর সেই সময় কাদের কাদের নাম বলবো, মানে কাদের কাদের নাম বলবো না সেটাও ভাবছি। ধর আমার প্রথম ভালোবাসার জায়গা মান্নাবাবু, মান্নাদের গান, হ্যাঁ, মানবেন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তীকালে আস্তে আস্তে আমি যখন আরেকটু বড় হতে শুরু করলাম, পরবর্তীকালে গুলাম আলী, মেহেদী হাসানজি, অজয় চক্রবর্তী, আমার গুরু আচার্য জয়ন্ত বোস, জটিলদার কম্পোজিশন। জানিস জটিলদার গান এখন মনে হচ্ছে যত দিন যাচ্ছে, এই রবীন্দ্রনাথ, সলিল চৌধুরী এনাদের পরে এই একজন মানুষ যে আমাকে একদম একদম কি বলবো, অবসেসড হয়ে যাচ্ছে আমি, যে কি সকল গান উনি কম্পোজ করে গেছেন। আমরা তো কিছু গান জানি ওনার পপুলার, কিন্তু এর ভেতরে যে কত সাগর লুকিয়ে আছে সেটা আমরা, ও থ্যাংক ইউ, ওটা দিয়ে দে। হ্যাঁ, তুমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা বলছিলে। হ্যাঁ, জটিলদার কাছে 8 বছর আমি শিখেছি, জানিস তো। জটিলদা একজন এমন কম্পোজার ছিলেন, শিক্ষকও বলবো, যিনি কিভাবে শব্দ বলতে হয় না খুব সুন্দর করে শেখাতেন, এবং সেটা কিন্তু এখন খুব কাজে লাগছে আমার জীবনে। লাস্ট যখন প্রফেশনালি আরও এলাম, তখন দেখলাম যে এই মানুষটার বলা শব্দ কি করে বলতে হয় শেখাতেন। সেটা অনেক কিছু শিখেছি জটিলদার কাছে। আর একজন মানুষের কথা তোকে বলবো, আমি জানি না তুই তার কাছে কখনো তালিম নিতে পেরেছিস কিনা, পণ্ডিত সুকুমার মিত্র। মানে এরম একজন গায়ক, কম্পোজার, শিক্ষক আমাদের বাংলাতে খুব কম এসছে। আচ্ছা, মানে তোকে আমি কখনো আলাদাভাবে শোনাবো সুকুমার মিত্র কিভাবে শেখাতেন, কিভাবে গাইতেন, মানে অসাধারণ। মানে এদের কাছে আমি অনেক কিছু শিখেছি জীবনে, অনেক কিছু, মানে সেটা এখন এক্সপ্লোর করতে পারি কিছু কোনো জায়গা। তো এই আর কি ইচ্ছা ছিল এই ধরনের গানই করব, কিন্তু যা হয় আমাদের পশ্চিমবাংলায় হলের থেকে মানে ওপেন স্টেজ বেশি হয়, সেখানেই গাইতে হয় আর কি। আজকাল বিভিন্ন রকম শ্রোতাই থাকে সব জায়গায়, তবে ওপেন এয়ারে তখন একটু মুড চেঞ্জ হয়ে যায় ডেফিনেটলি। এই যে তুমি যাদের যাদের কাছে শিখেছো, বা আমরা যখন শিখি তখন একটু তুলনামূলক ভারী গানই শিখি, হ্যাঁ, কিন্তু যখন একটা অনুষ্ঠানে মানুষজন আসছে শুধু এন্টারটেনমেন্টের জন্য, এই যেটা তখন জিজ্ঞেস করছিলাম যে অসুবিধা তো নিশ্চয়ই হয়, এবং সেই জায়গায় সেইভাবে নিজের অনুষ্ঠানকে ডিজাইন করতে হয়। আমি নিজে যেটা ভীষণভাবে ফেস করেছি, মেঘলা গান, বাংলা গান গায় বলে সেই জন্য হয়তো অনুষ্ঠান কম এসেছে একটা সময়, তারপর আমাকে নানা রকমের গান গাইতে হয়েছে। না, একটা কথা বলছি যে আমি না অনেক কিছু জীবনে কম্প্রোমাইজ করিনি। আমি কম্প্রোমাইজ করিনি এই কারণে যে আমার মনে হয়েছে যে সবসময় সবকিছু কম্প্রোমাইজ করলে চলে না। যেমন দেখ, আমি যেমন এটা কম্প্রোমাইজ করিনি যে আমার গান শুরু হলেই, কোনো রকম রিদমিক গান শুরু হলেই সঙ্গে সঙ্গে ধোঁয়া বেরোতে শুরু করবে, এটা কম্প্রোমাইজ করিনি। আমি প্রথমেই বলে দিই স্টেজে যে ধোঁয়াটা দেবেন না। ধোঁয়াতে আমার অসুবিধা হয়, আমার কনসেন্ট্রেশনের অসুবিধা হয়। কিংবা ধর একটা রিদমিক গান গাইতে হচ্ছে, এই যে তুই বললি না যে এন্টারটেনমেন্টটা এখন মুশকিলটা হয়ে গেছে, এন্টারটেনমেন্টটা বড্ড বেশি হয়ে গেছে। মানে প্রথম থেকে শেষ অবধি তুই এন্টারটেন করতেই তোকে স্টেজে উঠতে হয়। কিন্তু এই যে যাদের কথা বললাম, যাদের কাছে আমি শিখেছি, তাদের কথা বলতে গেলে না আমার চোখে জল এসে যায়।
এখন। কেন জানিস তো, যাদের কাছে গান শিখেছি তারা না, এই সুকুমার দা বল, বিমান দা বল, এনারা কোনোদিন এন্টারটেনমেন্টটা শেখেননি। এনারা জীবনে শিখেছিলেন কিভাবে লালন করে একজন ছাত্রছাত্রীকে তৈরি করতে হয়। হ্যাঁ, কোনোদিন ফিজের কথা বলেননি। হ্যাঁ, অথচ নিজের ঘরেতে হয়তো হাঁড়ি চড়ে না। হ্যাঁ, সেটা কিন্তু কখনো করেননি এনারা। আমার মনে আছে আমি যখন সুকুমার জায়গায় শিখতাম, বেহালা থেকে মানিকতলা যেতাম। হয়তো যেদিনকে ক্লাস করতে গেছি তার 7 দিন বাদে আমার রেডিওতে রেকর্ডিং আছে। আমি তখন বিহাই আর্টিস্ট। তো আমার 2-1 গান দরকার। ক্লাস শুরু হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে পৌঁছতে। তো সুকুমার দা শেখাচ্ছেন, ঘরে এত ছাত্রছাত্রী। তো আমি ঢোকার সময় বললাম, মাস্টারমশাই আমার না দেরি হয়ে গেছে, কিন্তু আমার না এই 1-2 নজরুল গীতির প্রয়োজন। তো উনি একটু উদাসীন মানুষ ছিলেন, উনি শেখাচ্ছেন। আমি গিয়ে বসে পড়লাম সামনে। ওটা মিনিট 15 বাদে উনি যে গানটা শেখাচ্ছেন বন্ধ করে দিলেন, দিয়ে নজরুল গীতি শেখাতে শুরু করলেন। মানে আমি যে বলেছি ওনার কানে ওনার রয়ে গেছে, এবং তখন উনি ওই গানটা শেখানো বন্ধ করে দিলেন, দিয়ে আবার নতুন করে একটা গান শেখানো শুরু করলেন। বুঝতে পারছিস আজকালকার দিনে এগুলো পাওয়া যায়? এই যে স্নেহ পেয়েছি, এই স্নেহটা ভোলা যায় না। আমি এই কারণে এই কথাগুলো বলছি যে এনারা না শুধু দিয়ে গেছেন, জীবনে কিছু পাননি। আর তাদের কাছ থেকে কোনোদিন মানে এন্টারটেনমেন্টটাই সব, এটা আমরা কখনো শিখিনি। তুমি সবকিছু প্রয়োজন আছে জীবনে, হাসার দরকার আছে, কান্নারও দরকার আছে, কিন্তু সব সময় শুধু হাসবো তা হয় না। মানে সারাক্ষণ আমি আনন্দ করব, সারাক্ষণ ফার্স্ট নাম্বার গাইতে হবে। আর ফার্স্ট নাম্বার গাইলেও যে সেই গানটা খুব মন দিয়ে শুনছি তা তো নয়। এখন মানুষ শুধু ফোনে ভিডিও করতে ব্যস্ত থাকেন, বা একটা ফাংশন দেখতে এসেছেন, আমাকে নিয়ে সেলফি তুলছেন, এটাই বড়। কিন্তু এই যে মনের মধ্যে একটা গানকে নিয়ে বাড়ি ফেরা, হ্যাঁ, কি হতো জানিস? আমার ছোটবেলার কথা বলছি, ধর অযোধ্যার কোনো কনসার্ট শুনতে গেছি, শুনে, বা আমার গুরুজির কোনো কনসার্ট শুনতে গেছি আমাদের বেলঘরিয়াতে, সেখান থেকে ফিরে না কথা বলতাম না, ওই যে শুনেছি সেই আবেশের মধ্যে থাকতাম। এখন মুশকিলটা হয়ে গেছে কি, যে ওই গান গাইলাম, ওই সময় আনন্দ দিলাম, এন্টারটেনমেন্ট আনন্দ হলো, মানে একটা খুব মহোৎসব হলো, বাড়ি চলে গেলাম, ভুলে গেলাম কি গাইলাম, আমার জায়গায় অন্য কেউ গেল। এইটা এখন বড্ড বেশি হয়ে গেছে, যার ফলে এই কম্প্রোমাইজ করতে করতে এখন কি হয়ে গেছে, এখন একটা এমন জায়গায় হয়ে গেছে যে না, আমি আর কোনো কম্প্রোমাইজ করবো না। আমি প্রথমেই আমার এই স্লট, আমি এটা গাইবো। আপনাদের কষ্ট করে ইচ্ছা না হলেও আপনাদের কাজী নজরুল ইসলামের গান শুনতে হবে, পছন্দ না হলে একটা ভারী গান শুনতে হবে। তখন আমি তো শিখেছি, আমি শোনাবো না? আমি কেন শোনাবো? হ্যাঁ, কিংবা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বলতেই খালি ওই শুধু মানে না মানা গাইবো না, আর ধ্রুপদাঙ্গের গান গাইবো। তুমি তাই বলছো? একবার দুর্গাপুজোর সময় একটা জায়গায় অনুষ্ঠান করতে গেছি, কিছু লোকজন রিকোয়েস্ট করেছে, আমার শেষই হয়ে গেছিল, রিকোয়েস্ট করেছে একটা রবীন্দ্রসঙ্গীত কতবারও পেয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। একজন মাতব্বর গোছের লোক এসে বললেন, পূজার সময় কেউ এসব রবীন্দ্রসঙ্গীত শোনে না, সঙ্গীত টঙ্গীত। হ্যাঁ, আমি বললাম আচ্ছা আপনি জানেন রবীন্দ্রসঙ্গীত কি? রবীন্দ্রসঙ্গীত যদি সঠিকভাবে গাওয়া হয় সেটাই পুজো, আলাদা করে পুজো করার দরকার পড়ে না। তো সেই হলো, কিন্তু ঘটনা হলো যে এখন বর্তমান যুগে এটা তো চেঞ্জ হয়ে গেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। এবং এখন যেটা হয় যে শো ডিজাইন হয়, তুমি যে বললে যে ধোঁয়া, এবার এটাও ঘটনা যে কিছু কিছু সময় আবার সময় যখন বদলায় তার সাথে খানিকটা হলেও নিজেকে বদলাতে হয়। এটা বদলাতে হয়। আমি কিরম বদলেছি, ধর পায়জামা পাঞ্জাবি ছেড়ে প্যান্ট শার্ট পরে স্টেজে উঠছি, এটা বদলানো হয়েছে। বুঝতে পেরেছিস? কিন্তু গানের স্টাইল, হ্যাঁ, স্টাইলাইজেশন হয়তো আমাকে
কখনো কখনো গুলাবে আঁকেও গাইতে হচ্ছে স্টেজে, হ্যাঁ, সেটা এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু সেটা ভালো, খারাপ নয়। কিন্তু আমি বলছি কি, শুরুতে বুঝতে পেরেছি প্রথম থেকেই আমি একদম। নাচবো এটা তো নয়, মানে প্রথম থেকেই আমাকে ফার্স্ট নাম্বার গাইতে হবে কেন? একদম। আরেকটা হঠাৎ মনে পড়ে গেল, তুমি বালুরঘাটে গেছিলে একবার অনুষ্ঠান করতে, মিউনিসিপ্যালিটির কোনো অনুষ্ঠান, আমি গেছিলাম এবং আমি তুমি অবধি পৌঁছতে পারিনি, দোয়েল দি গেছিল তখন তোমার সই নেওয়ার জন্য আর কি। তো আমার যেটা মনে পড়ে, তোমার তখন একই রকমের হেয়ার কাট, একই রকমের তোমার ফ্রেঞ্চ কাট না, এটা এই দাড়ি আর কি, হ্যাঁ, স্টাইলটা সেমই আছে। তো এই যে এতদিন ধরে নিজেকে একই রকম রাখা, এবং তোমাকে দেখে কিন্তু বোঝা যায় না যে তোমার খুব বেশি বয়স বেড়েছে। এই প্রশ্নটা আমাকে সবাই করে, তাই না? আপনাকে 20 বছর আগে যা দেখেছি এখনো সেরকম আছে। দেখ, সেটার কারণ হচ্ছে যে আমি একটু মেপে চলি জীবনে। যেমন ধর, খাওয়া দাওয়া আমার খুব কন্ট্রোলড, আমি রিচ খাবার খাই না, আমি জাঙ্ক ফুড খাই না, হ্যাঁ, একদমই খাই না, একদমই না। না, সিম্পল খাবার খেতে পছন্দ করি। আমি একটু ডাল ভাত, মাছের ঝোল, একটুখানি খেতেই আমি পছন্দ করি। বাইরে যখন আমি যাই, ধর রাত্রি 1টার সময় মিদনাপুর থেকে ফিরছি, তখন তো আর বাড়ির খাবার খেতে পারবো না, তখন এই গত 30 বছর ধরে গরম গরম রুটি আর ডিম ভাজা, এর বাইরে কিছু খাই না। আচ্ছা, ঠিক আছে, এইগুলো করি। আর রেওয়াজটা করি, হ্যাঁ, রেওয়াজটা করি। আর তার সাথে সাথে এই হাঁটা, রেগুলার 35-40 মিনিট হাঁটি, এক্সারসাইজ করি প্রত্যেকদিন 35 মিনিট, এগুলো করি আর কি। সিম্পল থাকলে সিম্পল থাকে লাইফ। তো সিম্পল জীবনযাত্রা আমার রয়েছে এবং আমি সেটাকেই মেনটেন করতে চাই। এবং আমি সত্যি কথা বলতে মেন্টালি খুব মিডল ক্লাস মাইন্ড। আমি আমার বাবার যে কষ্ট জীবনের, বাবার যে স্ট্রাগল, সেখান থেকে আমি বেরোতে পারিনি। আমি যার জন্য রাস্তায় নামি, হেঁটে হেঁটে বাজার করি, সবই করি। এই বিষয়টা নিয়ে আমাকে একজন যেরকম বলেছিল যে, শোন, তুই কিন্তু এবার থেকে গাড়িতে বেশি বাইরে যাবি না, গাড়িতে বেশি চড়বি। এখন যেটা হয় যে সময়ের অভাবে আমার পক্ষে সম্ভব হয় না ইয়েতে করে। এই কথাটা কি মনে করো যে একজন আর্টিস্টকে, যেটা উত্তম কুমার রঞ্জিত মল্লিককে বলেছিলেন, কে বলেছিল আমাদের? রঞ্জিত মল্লিককে না, শুভেন্দু চট্টোপাধ্যায়কে বলেছিলেন। আচ্ছা, তো ভুলে গেছি হয়তো। এই কথাটা কি তুমি বিশ্বাস করো যে একজন আর্টিস্টকে যখন দেখতে যায়, তখন তো কিছু একটা লার্জার দেন লাইফ এটা এক্সপেক্ট করেই যায়? এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে বলো? দেখ, সঙ্গীত শিল্পীরা কখনো অভিনেতা অভিনেত্রীদের মতন সেলিব্রিটি হয় না, এটা আমার মনে হয়। আর তুই যেখানে আছিস, তুই যে জায়গায় থাকিস, সেই জায়গায় তুই কিন্তু সবার পরিচিত মেঘলা। তোকে বাড়ি থেকে বেরোতে দেখছে, আশেপাশের দোকান থেকে কিছু কিনে আনতে দেখছে, কিন্তু তুই যখন বাইরে যাচ্ছিস তখন মানুষ তোকে নিয়ে হইচই করছে, তখন তোকে দেখতে পায় না। এটা হচ্ছে মানুষের চারিত্রিক নিয়ম। আজকে আমি বেহালার বাইরেই যখন চাই, সঙ্গে সঙ্গেই মানুষ একটু আমাকে দেখতে চায়, গান গাইতে এসছেন, হ্যাঁ, কিন্তু তার মানে এইটা নয় যে এইটার জন্য আমি আমার জীবনে যেগুলো ভালোবাসা সেগুলোকে আমি ত্যাগ করবো। আমি লাকি, বা আমরা লাকি যে আমরা গান বাজনা করতে এসেছি, আমরা কিছুটা সফল হয়েছি, মানুষ আমাদেরকে চিনেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। কিন্তু তার মানে এই নয় মানুষের থেকে দূরে সরে যাব। হ্যাঁ, মানুষের সঙ্গে কেন মিশবো না? মানুষের সঙ্গে তো মেশার প্রয়োজন। তা আমি এটাকে সবসময় মেনটেনও করি। এবং আমি আবার বলছি, আমি একদম ছাপোষা মধ্যবিত্ত, এর বাইরে কিছু না। সত্যি তোমাকেও দেখেছি, বা সুরজিৎ দাকেও দেখেছি, বা আরো যারা সেই সময়কার শিল্পীরা, মানে তাদেরকে কখনো মনে হয়নি যে দূরের লোক, সব সময়। হ্যাঁ, তার কারণ আমার কেন জানি না মনে হয় যে যারা অল্প শিখে অহংকার যাদের এসে যায়, তারা মানসিকভাবে ভুল করছে। এই অহংকারটা থাকা মানুষের উচিত না, এই কারণে যে আমরা কতটুকুনি জানি,
আমরা যদি ভেবে দেখি আমরা কতটুকুনি জানি বা কতটুকুনি শিখেছি। সঙ্গীত তো মহাসাগর, এই মহাসাগরে তুই যত ডুববি তখন মনে হবে তোর কিচ্ছু শিখিসনি তুই। আর আমাদের বাঙালির যে ঐতিহ্য, রবীন্দ্রনাথ, নজরুল বা নিধুবাবুর টপ্পা থেকে শুরু করে যে বাংলা গানের সাবজেক্ট, তুই যদি পুরোটাই ঢুকিস তখন মনে হবে তুই কিছুই শিখিসনি জীবনে। শুধু অহংকার করা কিছু হয়নি, 1 নম্বর। 2 নম্বর, তোকে এটাকে সবসময় মনে রাখতে হবে যে ঈশ্বর ভালোবেসে আমাদের গানের জগতে পদার্পণ করিয়েছেন। আমি একটু গান গাইতে পারছি, প্রত্যেক মানুষেরই কিন্তু ভোকাল কর্ড আছে, কিন্তু সবার গলায় সুর নেই। এটা কেন? এইটার প্রশ্নের কি কোনো উত্তর তুই দিতে পারিস? প্রত্যেক মানুষ, অনেক মানুষ গান শোনেন, কেউ গান শুনে অবাক হয়ে গান শোনেন, মানে বুঝতে পারছেন না সেটা একটা। আবার কেউ গান শুনে আহা করেন, আবার কেউ কারো গান শুনে চোখ দিয়ে জল পড়ে। এই যে ইমোশনস, এই ইমোশনসটাও তো ঈশ্বর দিয়েছেন। তুই যেটা আহা করতে পারছিস, এই যে ভাবনাটাই তোর মধ্যে এসছে, সেটাও তো ঈশ্বর দিয়েছেন। অনেকে আবার সেটাও তো দিতে পারে না তোকে। তুই একটা খুব সুন্দর হারকাতে লাগালি, সেটা শুনে কারো মাথা নড়লো না, তখন তোর কি মনে হবে যে কাদের শোনাচ্ছি গান? আবার তুই যখন একটা হারকাতে করলি, সেটা শুনে আহা কেয়া বাত, কেউ করে উঠলো। এই যে দুটো ডিফারেন্স, এটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সেখানে। তা আমরা যেটুকুনি করতে পেরেছি জীবনে, সেটা ঈশ্বরের আশীর্বাদ। তো সেখানে আমার মনে হয় যে অহংকারের কোনো জায়গা নেই। অহংকার করে কি হবে? তুই ভেবে দেখ তো, আমাদের গলার স্থায়িত্ব কতদিন। একদমই তাই। আজকে যখন আমরা সিনিয়রদের দেখি, অনেকের কণ্ঠ নষ্ট হয়ে গেছে। আমরা খুব, মানে মানুষ সবসময় কি বলে বলতো, গলাটা খারাপ হয়ে গেছে। কিন্তু এই মানুষটার গলাটা কেন খারাপ হয়েছে আমি যদি ভাবি, সে তার সংসার চালানোর জন্য, তার জীবিকা নির্বাহের জন্য সে তাকে অনুষ্ঠান করতে হয়েছে, তাকে এত গলার স্ট্রেস নিতে হয়েছে, তবে তো তার গলাটা খারাপ হয়েছে। হ্যাঁ, এখন না ও গাইতে পারে না, গলাটা খারাপ হয়ে গেছে, মানে এই যে এটা বলে দেওয়াটা ইটস ভেরি ইজি। কিন্তু কেন হয়েছে সেটার কিন্তু কারণ আমরা ভাবি না যে আমার এই কারণে গলাটা খারাপ হয়েছে। তো সেটা কিন্তু গলাটা একদিন না একদিন খারাপ হবে, কিন্তু গলাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের করতে হয়, যতটা সম্ভব আমরা পারি সেটাই আমরা চেষ্টা করবো আর কি। সারা জীবন তুইও গান করিস বলে তোকে বললাম যে গলাটাকে বাঁচিয়ে রাখাটা সব থেকে আগে ট্রিটমেন্ট করবো গলার, তারপর সবকিছু। তোমার ছেলেও তো গান করে, আকাশ ভীষণ সুন্দর গান করে, এবং আমার সঙ্গেও একটা ডুয়েট রয়েছে, খুব ভালো গান করে। তো ওকে যখন ছোট থেকে বড় করে তুলেছো, কি কি রকমের সঙ্গীত শিক্ষা দেওয়ার চেষ্টা করেছো? শোন, ও যেহেতু বাড়িতে সবসময় গান বাজনা হচ্ছে, ছোটবেলা থেকে আমার খেয়াল রেয়াজ শুনেছে, আমার নজরুল ইসলামের গান শুনেছে, আমার কবিগুরুর গান শুনেছে, আমার আধুনিক বাংলা গান শুনেছে, সেটা ইনহেরিট করেছি তো ছোটবেলা থেকে। তো যার ফলে ওর টেস্টটা খুব ভালো, ও ভালো টেস্টের গানও করতে পারে, আবার পপ মিউজিকও করতে পারে। তো আমার কাছে যেটুকুনি শিখেছে, তারপর রথির কাছে শিখেছে, রথি ওকে দেখিয়েছে। তো ব্রোজোর কাছে কিছুদিন ক্লাস করছিল, কিন্তু ও তো আবার তো বম্বে শিফট করে গেল। তো এইগুলো ও শুনেছে। কিন্তু আকাশকেও একটা কথাই বলি যে একটা 10 থেকে 12 বছরের মিনিমাম শিক্ষার খুব প্রয়োজন আছে। হ্যাঁ, এই শিক্ষাটা না থাকলে যতই যাই বলি এন্টারটেনমেন্ট, গলায় সাটা সুরে না লাগলে ঠিক মানুষ ফেলে দেবে একদিন। প্রচুর এরকম প্রচুর শিল্পী আছে যারা সুরে লাগে না, সেটা আমাদের দুর্ভাগ্য, বুঝতে পেরেছিস? যে মানুষ এখন আর বুঝতে পারে না কে সুরে গায় আর কে বেসুরো গায়। এটা কিন্তু আমাদের কাছে এখন দুর্ভাগ্যের কথা। তার কারণ এরকমও হতে পারে, হয় যে তুই অনেক বেশি সুরে গাস, তোর ট্যালেন্ট অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী তোর আপব্রিঙ্গিং, মানে তোর জায়গাটা ওপরে হচ্ছে না। তার কারণ হচ্ছে তুই হয়তো সফট স্পোকেন, তুই মানুষকে বলতে পারিস না আমায় কাজ দাও। সে তো অবশ্যই। এইটাও কিন্তু একটা ব্যাপার, যে তুই যদি তোর আত্মসম্মান বোধ বেশি থাকে, তোর আত্মসম্মান বোধ
এবং তোর যদি মনে হয় যে না আমি যেটা করব নিজের চেষ্টায় করব। আমি তোকে একটা কথা বলছি মেঘলা, তোর এই পডকাস্টে বলে যাচ্ছি, আমি জীবনে যেটুকুনি অ্যাচিভ করেছি কাউকে একবারের বেশি দুবার বলিনি জীবনে যে আমার কাজ দাও। একদম। এটা আমার ছোটবেলা থেকেই এই আত্মসম্মান বোধটা ছিল। আজকে আমি এই বয়সে এসে রিয়েলাইজ করি যে এইটা না করেও যে আমার এইটুখানিও হয়েছে, এটাও ঈশ্বরের আশীর্বাদ। তিনি হয়তো দেখেছেন তাই। কিন্তু আমি কোনোদিন করিনি। হয়তো অনেকেই বলবে ক্যামেরার সামনে এই কথাটা যে আমি কাউকে কখনো কিছু বলি না, কিন্তু আমি বলছি যে তোরও তো অনেক চেনাশোনা আছে। কখনো যদি জানতে চাস যে মনোময়দার, কেউ ও বলবে মনোময় ও খুব অহংকারী, এই কথাটা বলবে। এটা অহংকারী নয়, এটা অহংকারের কথা না, এটা কথাটা হচ্ছে এটা আত্মসম্মান বোধ। যে আমি কাউকে মানে আমার কখনো মনে হয় আমি যদি একবারে বেশি দুবার বলেও কি ভাবতে পারে আমার সম্পর্কে, গায়ে পড়া তো বড্ড ছেলেটা, সেই জন্য আমি বলিনি। এটা আমার আত্মসম্মান বোধ। আর ওই যে ছোটবেলা থেকে শিখতাম, আমার বাবা বলতেন যে তুই যদি জীবনে 25টা বছর রেয়াজ করিস, বাকি 50 বছর বসে খাবি। সেটা কিন্তু এখন ফলছে। ওই যে ওই সময় আমরা শিখেছিলাম, সেটার জন্য আজকে ধর আমি দেশে হোক বিদেশে হোক, হয়তো কখনো একটা বাইরের দেশে গেলাম, সেখানে খালি 2 ঘন্টা নজরুল ইসলামের গান গেয়ে এলাম, শুধু এক্সক্লুসিভ কাজী সাহেবের গান। বা কোনো জায়গায় গেলাম শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কোনো জায়গায় আধুনিক, কোনো জায়গায় হিন্দি গান। কদিন আগে একটা অনুষ্ঠান করলাম, শুধু মোহাম্মদ রফির 23খানা গান গেয়েছি। বাবা, হ্যাঁ 23খানা গান গেয়েছি এবং হাউসফুল ছিল বিল্লা সহকারে। তো এই ধরনের শিখেছি, কিন্তু এইগুলোর জন্য আমাকে কখনো বলতে হয়নি যে আমাকে নিয়ে একটা অনুষ্ঠান করবে, আমি করতে পারবো না এটা। কিন্তু তার মানে এইটা নয় যে আমি অহংকারী, এটা আমার আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ যদি মানুষের না থাকে তাহলে আর কি হলো। আরেকটা কথা, তুমি যে বললে ছেলেকে নানা রকম ধরো গান শিখিয়েছো, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক নজরুল গীতি হোক, ছেলের থেকেও তো তুমি শিখেছো নিশ্চয়ই। ও যে এখনকার দিনের যে গানগুলো, ও তো খুব সুন্দর গায় আর কি। আর এবং তখনকার দিনের গায়কী এবং এখনকার দিনের গায়কী একটু আলাদা, অনেকটা আলাদা, অনেকটা আলাদা। হ্যাঁ, অনেকটাই আলাদা, অবশ্যই আলাদা। হ্যাঁ, ছেলের কাছ থেকে এটাই শিখছি যে স্মার্টনেস কিভাবে তৈরি করতে হয়, আচ্ছা। ও নিজেকে কিভাবে, ও খুব স্মার্ট। আমি যখন ওকে নিয়ে একসঙ্গে বাবা ছেলে মিলে গান করি বিভিন্ন জায়গায়, তখন দেখেছি ও কিভাবে সামনের অডিয়েন্সকে ও নিজের করে নিতে পারে যে কোনো গান দিয়ে। তারপর যেহেতু ওর পড়াশুনোটা আমার থেকে অনেক কি বলবো, আমি ধর বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পাশ করেছি, ও সেখান থেকে সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছে, বা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে এমএ করেছে। তো ওর পড়াশোনাটাও, ওর ইংলিশ বলা, ওর হিন্দি বলা অনেক স্মার্ট। না, সে বাংলা মিডিয়াম মানে যে সেটা কম, আমরা একদম বিশ্বাস কর, আমি ওই ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধব সব যারা ছিল, তারা সব, আমরা সব মধ্যবিত্ত পরিবারের থেকে যে আমাদের ওঠা বসা, আমরা খুব হায়ার লেভেলের বন্ধু বান্ধব কোনদিন পাইও নি। না, আমার একটা আপত্তি এখানে, সেটা হলো যে ইংলিশ মিডিয়ামে যারা কথাবার্তা বলছে তার মানেই যে তারা খুব হাইফাই লেভেল, এবং যারা বাংলা, না হাইফাই না, স্মার্টনেসটা বলছি, তারা কিন্তু স্মার্ট হয়, যেহেতু কসমোপলিটন মেলামেশাটা হয়ে গেছে এখন, সেটা ওরা খুব স্মার্ট। মানে আমি আকাশদের জেনারেশনটাকেই আমি দেখি, এরা কিন্তু অনেক স্মার্ট। হ্যাঁ, স্ট্রিট স্মার্টনেস দিয়ে কিছুটা ডেফিনেটলি আজকের দিনে হয়তো লাগে, কিন্তু বেসিক যে শিক্ষার জায়গাটা, যেরকম আমি যদি দেখি যে ধরো যখন স্কুলে পড়তাম, তখন অধিকাংশ ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম হতো ধরো বাঁকুড়া জেলা স্কুল, বা বাঁকুড়া পড়াশোনার দিক থেকে ভীষণ, হ্যাঁ, বা একটু মফস্বলের এরিয়া। তো তার মানে তো তোমার শিক্ষার জায়গাটা আবার মধ্যবিত্ত বাড়িতে ভীষণ স্ট্রং, সেই জায়গার দিক দিয়ে বলা যেত। হ্যাঁ, কিন্তু এখন দেখ, তুই যদি আলোচনায় আসিস, তো এখন তো বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোর অবস্থা তো খুব খারাপ। এখন তো ছেড়ে দাও, এখন কাকে, আজ থেকে ধর তুই যে কথাটা বলছিস, আজ থেকে ধর আমি তোমার সময়ের কথা বলছি, আমার স্কুল বেলার বয়স তখন আজ থেকে 35 বছর আগে, তখন তো বেঙ্গলি মিডিয়ামের রমরমা ছিল একদম। এখন বেঙ্গলি মিডিয়ামে তো স্টুডেন্টই হয় না, এরকম অবস্থা।
অনেক সময়। তো খুব কষ্ট করে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোকে চালানো হয়। কিন্তু আমি বলছি কি বলতো, যেহেতু ওরা কসমোপলিটন স্কুল কলেজে পড়াশোনা করেছে, সেজন্য ওদের মানে কথা বলা স্টাইল, ওদের মেলামেশা স্টাইল, এটা একটা ডিফারেন্ট, কিন্তু আমাদের মতন নয়। আমি যদি এখনো ধর ভাবি যে কোনো জায়গায় অনুষ্ঠান করতে যাচ্ছি, মাঝরাত্রির হলেও চলে আসি বাড়িতে, এসে বাড়িতে থাকবো। আকাশটা বলছে বন্ধু বান্ধব নিয়ে রাত্রিবেলা একটু গল্প করবো, আড্ডা মারবো, তাতে অসুবিধা কি আছে? কিন্তু আমাদের সময় আমার বাবাকে বলবো যে বাবা রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে থাকবো বন্ধুর বাড়িতে, ঘরে ঢুকতেই দিত না। এই পরিবর্তনটা তো হয়েছে, আমরাও লিবারেল হয়েছি। এখন ভাবি হ্যাঁ ঠিকই তো, কি আছে বন্ধুদের সঙ্গে থাকবে। কিংবা ধর আমি কোনো জায়গায় রাত্রিবেলা একসঙ্গে আকাশও গেছি, আমিও গেছি, কমন ফ্রেন্ডস, সেখানে গল্প হচ্ছে, গান হচ্ছে, কিন্তু আমার যেই 12টা 12:30 বাজলো, না আকাশ আমি আসি, বাড়ি যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আসিস। তো তারপর আমি এসে ঘুমিয়ে পড়েছি, সে ফিরেছে গান বাজনা করে ভোর 5টার সময়। মানে এই ভাবনা চিন্তার ডিফারেন্সটা তো আছেই, সেটা জেনারেশন গ্যাপ, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, মানে এই জেনারেশন যেরকম এই জেনারেশন থেকে শেখে খানিকটা, আবার এই জেনারেশনও তো ওই জেনারেশন থেকে খানিকটা শেখে। হ্যাঁ, কিন্তু কখনো কখনো মনে হয় ও তো ঠিকই বলছে। আমি তো জীবনে কোনোদিন এইসব পার্টিতে গিয়ে থাকিনি, হয়তো সেই সময় গিয়ে থাকলে আমার হয়তো নিজের যোগাযোগ আরো বাড়তো, সেটা হয়তো করিনি। আমাকে এখন আকাশ বলে তুমি কেন করোনি? এখন তো ছেলে বড় হচ্ছে, উল্টো বকে আমাকে, কেন করোনি তুমি? ছেলে এখন মুম্বাই, ও এখন মুম্বাই, মিস করো? খুব মিস করি, ভীষণভাবে মিস করি। তার কারণ ওই একটাই তো ছেলে, তাকে ও তো বন্ধুর মতন। ইনফ্যাক্ট আমার সঙ্গে প্রথম আমেরিকায় যখন প্রথম গিয়ে পা দিল, বছর 4 আগে প্রথম অনুষ্ঠান করতে গেল, ও তো প্রথম ইউএসএ যাওয়া, ওর যে আনন্দ, এইগুলো খুব মনে হয়। কিন্তু কিরকম কথা বলি শোন, এত বছরে আমি ধর 22 বছর ধরে আমেরিকায় যাচ্ছি, বা যে অন্যান্য সব দেশে যাচ্ছি, কোনোদিন ওই একা একা কোথায় যাবো ভাবিনি। কিন্তু ও 22 বছর বয়সে প্রথম একদিন দেখলাম নেই ঘরে, ও অর্গানাইজারদের সঙ্গে কারোর সঙ্গে বন্ধুত্ব হয়েছে, তার গাড়ি চালিয়ে, তার গাড়ি নিয়ে ড্রাইভ করে হাইওয়েতে চলে গেছে গাড়ি চালাতে, এবং সেটা ভিডিও করে আমাকে পাঠিয়েছে, বাবা হাইওয়েতে গাড়ি চালাচ্ছি। মানে এটা আমি ভাবতে পারি না এখনো। কিংবা ধর গাড়ি চালাতে পারে, সাংঘাতিক ভালোবাসে, এবং গাড়ি তো 18 বছর বয়সে শিখে গেছে, আর আমি তো আজও গাড়ি চালাতে পারি না। এই সকল জায়গায় প্রচুর পিছিয়ে গেছি আমি, প্রচুর পিছিয়ে গেছি। হ্যাঁ, মানে আমি ভাবিনি যে গাড়ি চালাবো, চালাবো ভাবিনি, এই কারণে যে ওই কি হয়, খুব ধৈর্যশীল হতে হয় কলকাতা শহরে গাড়ি চালাতে, এটাই সমস্যা। ওটা আমি পারি না। নিয়ম ভাঙলে আমার সাংঘাতিক রাগ হয়ে যায়, আর এই নিয়ম ভেঙেই চলছে আমাদের। তোমার তো ছোটবেলাটা বেশিরভাগটাই তার মানে বিষ্ণুপুর, কোথায়? না, আমি থাকতাম বেহালাতেই বরাবর, কারণ আমার বাবা বেহালাতে একটি স্কুলের শিক্ষক হয়ে এলেন, এবং যার ফলে বেহালা থেকে আর বেরোতে পারেনি আর কি। বরাবরই বেহালারই বাসিন্দা। ইনফ্যাক্ট আমার ছোটবেলা থেকেই বেহালাতেই আছে, কোনোদিনই বেহালার বাইরে যায়নি। যদু ভট্টের বংশধর হয়ে তোমাকে তো যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে। মানে একটা কথা বলা হয় না, নেপোটিজম, কলকাতায় তো সেই অর্থে নেপোটিজম দেখতে পাওয়া যায় না আমার মনে হয়। না, আমার ক্ষেত্রে সেটা হয়, যথেষ্ট স্ট্রাগল করে উঠতে হয়েছে। অবশ্যই যদু ভট্টের যে বংশধর, আমি বংশটা সেটাই মানুষ জেনেছেন অনেক পরে। যখন মনোময় ভট্টাচার্যকে লোকে একটু একটু করে চিনতে শিখেছে, তখন থেকে মানুষ জানতে পেরেছে যে আমি যদু ভট্টের বংশধর। তার আগে সেইটা নিয়ে আমি কোনো তো হেল্প পাইনি। তার কারণ আমার বাবা তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখেছেন, কিন্তু তিনি ছিলেন শিক্ষক, কিন্তু সঙ্গীত জগতের মানুষ নন। সঙ্গীত জগতে আমাকে প্রথম থেকে শেষ অবধি যেটুকুনি করতে হয়েছে, শুধুমাত্র আমার সেই সময় যেভাবে গান বাজনাটাকে, ধর আমি বলছি প্রথম মানুষ আমাকে কি করে চিনল, অ্যালবাম মানে কি বলতো, ধর আমি 1990-91 আমি রাজ্য সঙ্গীত একাডেমিতে 3টে সাবজেক্টে ফার্স্ট হলাম। নজরুল, আধুনিক, রজনীকান্ত সেনের গান হলো।
তারপরে তোর সেই বছর আমি ডোভার লেনে রাগ প্রধান এবং ভজনে ফার্স্ট সেকেন্ড হলাম। আচ্ছা। আমার বেস্ট লাইট ভোকালিস্ট হয়েছিলাম 90-91 সালের ডোভার লেন মিউজিক কনফারেন্সে। এইগুলো আমাকে খুব হেল্প করছিল। তারপরে একটি রিয়েলিটি শো হলো 95-এ, গান শুধু গান বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা সারেগামাপার আদলে প্রথম বাংলা রিয়েলিটি শো। আচ্ছা। সে খুব কষ্ট করে, বুঝতে পেরেছিস, সে জাজ ছিলেন অজয় চক্রবর্তী, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, হৈমন্তী দি, এরা সব বিচারক। তো সেইখানে আমি ফার্স্ট হলাম। সেইখান থেকে মানুষ অল্প অল্প চিনতে শুরু করলেন এবং তারপরে প্রথম আমার অ্যালবাম বেরোলো সে 96-এ সাগরিকা থেকে, রজনীকান্ত, ডিএল রায়, অতুল প্রসাদের গান। আচ্ছা। আর সেই শুরু হলো আমার কমার্শিয়াল গান বাজনার যাত্রা আর কি। তারপরে কি হলো, তারপর কিছু রিমেক অ্যালবাম করলাম। সেই সময় রিমেক একটা হাওয়া চলছিল, ওই এখন যেটা কভার বলা হয়, কি তখন তো 10খানা করে গান গাইতে হতো, 12খানা করে গান করতে হতো। এবার মানে কি হতো বলতো, 2টো করে অ্যালবাম করতে হতো, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আচ্ছা, আর একটা পুরনো গান, আর পুরনো গান। তো সেই 2খানা গানের জন্য 10-20-20খানা বা 12-24খানা গান আমাদের রেডি করতে হতো। আচ্ছা। তো সেই গান রেডি করা একটা বড় কি বলবো প্র্যাকটিস ছিল, কোন কোন গান করা যায়। এবং সেই সময় আমাদের খুব হেল্প করেছেন অনেক, এই সময় যারা গান করছেন, মানে আমার মতন 30 বছর যারা গান করছেন, তাদেরকে খুব হেল্প করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়, অমিত ব্যানার্জি। তো অমিত ব্যানার্জির হাত ধরেই, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছেলে, তো অমিতদার হাত ধরেই আমরা সব এই কোম্পানিতে গান করা শুরু করলাম। তা প্রথম 4-5টা বছর আমার খুব স্ট্রাগল গেল। সেই 4-5টা বছর সমস্ত অ্যালবাম বেরিয়েছিল, কিন্তু সেগুলো খুব একটা প্রচার হয়নি, মানে কিছুই হয়নি আর কি। কিন্তু আমার এই প্রথম যে গানটা ওই পপুলার হলো, সেটা কিন্তু বেসিক নিজের বাংলা গান, মনের মানুষ, সেটা 2002। তার আগে যে 96 থেকে 2001 সাল প্রত্যেক বছরই আমার 1-2 করে অ্যালবাম বেরিয়েছে, কিন্তু কেউ জানতে পারেনি। আচ্ছা, তখন কি মানে গানটা পেশা হিসেবে চলছে? হ্যাঁ, তখন নিয়ে ফেলেছি। ও তার কারণ রাজ্য সঙ্গীত একাডেমি থেকে তখন আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে পাঠাতো। তারপরে এইটা ধর, এই গান শুধু গানটা তখন পপুলার হয়েছিল, লোকে দূরদর্শন সাংঘাতিকভাবে দেখতো। এই গান শুধু গানের মাধ্যমে আমার কিছু কিছু অনুষ্ঠান শুরু করলো। কিন্তু আমার, যদি বলিস যে আমার কেরিয়ার চেঞ্জিং কোনো গান, তো সেটা হচ্ছে মনের মানুষ। একদমই। ওইটা যেই বেরোলো, এফএম গুলোই বাজতে শুরু করলো, বিশেষ করে 106.2 FM, তখন থেকে আমি দেখলাম যে আমার সিনেমায় গান গাওয়া বা বেসিক বাংলা গান গাওয়ার, আরও অন্যান্য কোম্পানি থেকে গান বেরোনো, এই যে অনুষ্ঠানটা বাড়তে শুরু করলো এই 2002 সাল থেকে। তখন তারপর থেকে আমাকে আর ফিরে তাকাতে হয়। আচ্ছা, তারপর মনের মানুষের পর আর কি কি অ্যালবাম করেছো? মনের মানুষে কি কি গান ছিল তোমার? বাঞ্জারা না, মনের মানুষে ছিল, মনের মানুষ ছিল, তারপরে তোর ঘুম আসে না বলে একটা গান ছিল ইন্দ্রদীপের। আচ্ছা। তারপরে তোর আমার অন্তরে বলে রূপঙ্কর একটা গান করেছিল। তারপরে তোর বাউন্ডুলে মেঘের মতন জয় সরকার করেছিল। ওই গানগুলো খুব পপুলার হয়েছিল। কিন্তু তাদেরকে জোগাড় করলে কি করে এতজনকে, মানে নিজে? তখন তো আমরা সব একসঙ্গে, নতুন গানের একটা ঢেউ এসছে, তখন প্রত্যেকেই জয় আমার জন্য গান বানাচ্ছে, আমার জন্য বানাচ্ছে, শ্রীকান্তর জন্য বানাচ্ছে, রূপঙ্করের জন্য বানাচ্ছে। মানে এক একটা অ্যালবামে ধর দুটো করে গান। যেমন অজয় চক্রবর্তী আমার জন্য 6খানা গান করেছেন। আমার 3টে অ্যালবামে ওনার 2খানা করে গান আছে। হ্যাঁ, তো তারপরে শ্রীকান্ত করেছে আমার জন্য গান। তারপরে ধর কত, মানে কাদের নাম, সেই সময় তোমরা, আর তখন সব একসঙ্গে বসে, বুঝলি তো, মানে এই যে স্টুডিওর বাইরে জুতোর ভিড় আমরা বলি, তখন ছিল। এবং একজন কম্পোজার আর একজন কম্পোজার কি গান করেছে সেটা শুনতো। আচ্ছা, একটা অ্যালবামে, যাতে একই ধরনের গান না হয়ে যায়। বুঝতে পেরেছিস? বহু, মানে শ্রমিক সিনহা আমার গান করেছে, অনেক। এই বিষয়গুলো তো একেবারেই চেঞ্জ হয়ে গেছে, এখন আর নেই। আর একটা খুব ভালো সময় আমরা পার করেছি, একটা সময়, বুঝতে পেরেছিস?
তারপরে পরবর্তীকালে চেয়ে দেখো মেঘেরা বেরোলো, ওরে মন উদাস পাগল মন বেরোলো, বাঞ্জারা বেরোলো, সেটা কি যাও ভেসে, অন্য এগুলো আরেকটা পরবর্তীকালে আরেকটা বিভিন্ন অ্যালবামের মধ্যে গান এগুলো। তো এইগুলো হতে শুরু করলো। তারপরে ধর ঋতুদার দু একটা ছবিতে গান গাইলাম, ঋতুপর্ণ ঘোষের, বা আরও সেই সময় অনেকগুলো ছবিতে গান করি। জিতের সুরে গাইলাম রংবাজ ছবিতে। তো ওই তখন থেকেই পর চলতে শুরু করলো। কিন্তু আমি যদি আবার বলি যে আমার কেরিয়ার চেঞ্জিং গান যদি কিছু হয়, সেটা হচ্ছে কিন্তু প্রথম মনের মানুষ। মনের মানুষ কার? এটা ইন্দ্রদীপ দাশগুপ্ত সুর, আর আমাদের সঞ্জয় বণিকের লেখা। ওকে ওকে ওকে। সঞ্জয় বণিক ওই সময় প্রচুর গান লিখেছিল। না সেটাই, এই সময়ে দাঁড়িয়ে তোমাদের সেই সময় যেরকম এক ঝাঁক মানে তরুণ শিল্পী, কম্পোজার, তাদের ভিড় ছিল, এখনো সেটা তো নেই, মানে আছে হয়তো বাংলা তুই ভালো ইন্ডাস্ট্রি, বলতে পারবি। বাংলা ইন্ডাস্ট্রিতে কি মনে হয় আছে? না দেখ, এখনো কিন্তু বাংলাতে ভালো ভালো ছেলে মেয়েরা গান করছে, যেমন ধর নতুন গান, মানে হ্যাঁ, তোমাদের কিন্তু না সময় আমি সেটাই বলছি। ধর অরিত্র আছে, তথাগত আছে, তুই নিজে এত ভালো গান করিস। তারপর ধর ইন্দ্রনীল বলতে ছেলে আছে, মেয়েদের মধ্যে তৃষা আছে, চন্দ্রিকা আছে, এরকম অনেকেই আছে যারা খুব ভালো গান করে। কিন্তু সময়টা না বড্ড চেঞ্জ হয়ে গেছে। আমি সবসময় বলি যে ওরা কিন্তু খুব ট্যালেন্টেড, এবং ওদের প্রত্যেককে বলি নিজের গান কর। নিজের একটা গান হলো যে হয় না তা না, ধরো এই যে তোমাদের মনের মানুষ বা আরো যা যা বাঞ্জারা, আরো যা যা গান রয়েছে, সেগুলো সেই সময় এত পপুলার হয়েছিল, বা আজকে অনুষ্ঠানে গেলেও সেই গানগুলো শুনতে চায়, এখনো শুনতে চায়। হ্যাঁ, গান যে বের হচ্ছে না তা না, কিন্তু সামহাও মানুষের কাছে মানে এত কন্টেন্টের এখন ভিড়, মেবি আমার মনে হচ্ছে কি জানিস তো, সমস্যাটা হচ্ছে আমাদের সময় 2-3টে কোম্পানি ছিল যারা আমাদের গান প্রডিউস করতো। এখন কি হয়ে গেছে, প্রত্যেকেই এই ইউটিউব কেন্দ্রিক গান বাজনা করছে। তো এই ইউটিউব কেন্দ্রিক গান বাজনা হয়ে গেছে বলে যে যার নিজের চ্যানেল থেকে গান বার করছে, এবং সেইগুলো সেই চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করলে শুনতে পাচ্ছে না। আগে যখন আমাদের গান বাজতো, বেরোতো, সেই অ্যালবাম বা ক্যাসেট ধর্মতলার হোলসেল মার্কেটে চলে আসতো, সেখান থেকে সারা পশ্চিমবাংলায় ডিস্ট্রিবিউট হয়ে যেত। শিলিগুড়ি মার্কেট বা আমাদের পশ্চিমবাংলার যতগুলো মার্কেট আছে, সব জায়গায় সেই ক্যাসেট বা সিডি গিয়ে পৌঁছে যেত, এবং মানুষ দোকানে গিয়ে সেখান থেকে 100 টাকা 150 টাকা দিয়ে ক্যাসেট কিনতো, সিডি কিনতো। এখন তো যেটা হয়ে গেছে, সেই সকল তো নেই আর। এখন তো আর দোকান থেকে কিনে নেওয়ার কোনো অপশন নেই। এখন তো অপশন হচ্ছে সেই নয় স্পটিফাইতে শোনো, অথবা আমি বলবো স্পটিফাই হওয়াতে অনেকটা বেটার হয়েছে, মানে এই যে অডিও প্ল্যাটফর্মগুলো হওয়াতে, কারণ তার মাঝখানে আবার একটা ফ্রিতে গান শোনার একটা অভ্যেস তৈরি হয়েছিল। অনেকে আছেন যারা স্পটিফাইতে শোনেন বা এই সকল প্ল্যাটফর্মগুলো শোনেন, অডিও প্ল্যাটফর্মগুলো। কিন্তু ধর তুই যে তোর গানটা বার করছিস, সেটা তোর নিজস্ব চ্যানেল থেকে বার করছিস, তা সেই গানটা তোর যারা ভক্ত, তোর যারা গান শুনতে পছন্দ করে, তারাই খালি শুনছে, তার বাইরের লোকেরা কাছে পৌঁছে যাওয়াটা হচ্ছে না কিন্তু। এবং এরকম আমরা ধর আরো কিছু ফরমাইশি গানও তো গাইতে হয়, সেটা অন্য কোনো চ্যানেল থেকে বেরোচ্ছে, যেটা প্রচুর গান বেরোচ্ছে, তো সেই গানগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না সবসময়। মনও কি ছুটছে সব গান? না, মন ছুটছে সে কথা বলবো না, সেটা তো অন্য একটা সাবজেক্ট। তার আগে বলছি যে এই যে গানগুলো, এটা যে গাইছে না, মানে নতুন গান গাইছে অথচ মানুষের কাছে পৌঁছচ্ছে না, এটা যেমন একটা ফ্যাক্টর। তার জন্য আমার মনে হয় যে প্রত্যেকেরই উচিত বছরে 1টা কি 2টো নিজের গান করা। সেটা আমি ওদেরকে সবাইকে বলি যে নিজের গান করিস কিন্তু। আর এবার যদি মান বলিস, মানটা আমার না সামহাও মনে হচ্ছে, জানিস তো, এই যে মুম্বাই ওরিয়েন্টেড বাংলা গান হয়ে গেছে না এখন, এইটা না আমার সামহাও পছন্দ না। আচ্ছা, মানে
কি বলতো, আমাদের বাংলা গান বলতেই আমার সবসময় আমার নিজস্ব ভালো লাগার কথা বলছি। বাংলা গান বলতেই আমরা একটু সেখানে শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া থাকবে বা একটু মাটির গন্ধ থাকবে। হ্যাঁ, এই নিয়ে কিন্তু আমার মনে হয় সনাতনী বাংলা গান যেটাকে বলি। কিন্তু এখন যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে বেশিরভাগ গানই ওই ড্রামস ওরিয়েন্টেড গান, আর ওই সবসময়টা ফাস্ট কিছু করার, মানে একটা রিদমিক গান করা, একটা সবসময় একটা, তুই যখন দেখবি রিয়েলিটি শোতে যাস সবসময় সে যে কোনো জায়গায় হোক শুধু রিদম চাই, রিদমটাই সব থেকে আগে। রিদমকে আগে মানুষকে ছোঁয়, কোনটা আগে ছোঁয়, রিদম আগে ছোঁয় না সুর আগে ছোঁয়? পারস্পরিক মনে হয়, কিছু কিছু গানের ক্ষেত্রে হচ্ছে রিদম আগে ছোঁয়, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় somehow কিছু কিছু ক্ষেত্রে আবার সুর আগে ছোঁয়। কথা এবং সুরের মেলবন্ধন এটা খুব টাচ করে, তো সেটার বড় অভাব কখনো কখনো মনে হচ্ছে। কিন্তু তার মধ্যে ভালো গান, আমাদের ইন্দ্রদীপ, জয়, ওরা তো খুব ভালো কাজ করছে, ওদের তো কাছ থেকে তো খুব ভালো ভালো গান পাচ্ছি না তা তো নয়। এবং সেই গান তো মানুষের ভালোও লাগছে, আমাদেরকে দিতে হবে। আমরা যদি না দিই, মানে অডিয়েন্স নেবে কি না সেইটা যদি সবসময় ভাবি, তাহলে কিন্তু ভালো গান হবে না। এই যেমন একটা কথা, রিয়ালিটি শো এর যেরকম একটা অবদান রয়েছে কিছু কিছু গানকে পপুলারাইজ করার জন্য, একটা রিয়ালিটি শো এর মাধ্যমে যখন আবার সেই গানগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে, বেশি বেশি করে শোনানো হচ্ছে, তখন সেই গান যখন গাইছি লোকে পছন্দ করছে। আমার হঠাৎ মনে পড়ে সারেগামাপা একটা গান গেয়েছিলাম তোমার, দে দোল 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 তোল পাল্টো, তখনও মানে নো ডাউট অসাধারণ গান। যখন অরিজিৎ সিং যখন গাইলো তখন মানে সে বিরিয়ানির মাংসের মধ্যেও সেই গান হচ্ছে, মানে আহা কি ভালো গান। এটা কিন্তু যুগ যুগ ধরেই হয়ে এসছে। ধর একটা, আমরা যে সময়টাকে রিমেক যুগ বলি, ধর একটা সময় আমরা যখন বেড়ে উঠছি তখন আমি দেখছি ইন্দ্রনীল দা, দূরের বলাকা 1, দূরের বলাকা 2, দূরের বলাকা 3 এরকম সব বেরোচ্ছে, সেখানে তো সব গানই হিট হচ্ছে রিমেক। সেই গানগুলোকে আগে হিট ছিল না, সেগুলো হিট ছিল, মাঝখানে একটু ধামা চাপা পড়ে গেছিল, সেগুলি আবার ফ্লারিশ করলো। হ্যাঁ, কিংবা ধর ওই সময় শ্রীকান্ত আচার্য কিছু রিমেক খুব পপুলার হলো, আজও বিভিন্ন জায়গায় ইন্দ্রনীলদার শ্রীকান্তর গান রিমেকটা শুনতে পাই। কিন্তু তার মানে কি ঠুংঠাং কি মৃণাল চক্রবর্তীর সময় জনপ্রিয় ছিল না? ছিল, আমরা তো শুনেছি ছোটবেলায়। মাঝখানে একটু ধামা চাপা পড়ে গেছিল, সেগুলো আবার মানে রিবুস্ট হলো। এই ঠিক সেরকমই এই যে দে দোল কথাটা গানটা বলছে, হেমন্ত মুখার্জির সময় সাংঘাতিক পপুলার ছিল, তারপরে আবার অরিজিতের কণ্ঠে একটা অন্য মাত্রা পেল, তার কারণ প্রত্যেকের গায়কই আলাদা। মানে যেরকম ধরো অরিজিৎ সিং যখন ওই লেভেলে একজন কেউ পৌঁছে যাচ্ছে, তখন যখন সে মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান গাইছে, আহা 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 কি সুন্দর গান, কিন্তু সেটাই যখন একজন বাংলার শিল্পী যখন করছে তখন হয়তো উঠে চলে যাচ্ছে। এটাও তো হয়, এটা হয় না? না, এটা হয়, কিন্তু হয়তো সেই বাংলা শিল্পী কিভাবে গানটা গাইছেন সেটাও একটু দেখতে হবে। তিনি কি মান্নাবাবুর গানটা কি মান্নাবাবুর মতন করে গাইতে পারছেন, নাকি তার সুর স্লিপ করছে, নাকি তার কথা ভুল হচ্ছে, নাকি তার এক্সপ্রেশন কম হচ্ছে, সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। আজকে অরিজিতের কিছুদিন আগে একটা আমাদের নামটা কি, অনুষ্কা শঙ্করের সঙ্গে যে গানটাও গাইলো, তো সেই গানটা কি অসাধারণ গিয়েছে। হ্যাঁ, মানে আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওর গানটা শুনে। তো সেইটা মানুষ শুনে হাহা করছে, এটাই স্বাভাবিক। তো সেটার ওর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। দেখবি ওর যে কোয়ালিটি, ওর যে একটা মানুষ, ও যেরকম তার সিঙ্গিংটা কিন্তু সেরকম। নো ডাউট, নো ডাউট। হ্যাঁ, মানে আজ অবধি না, আমি সেটা বলছি না। আমার বক্তব্য হলো যে যখন কোনো জিনিস, এই যে তুমি, আমি কেন বলছি পপুলার করানো বিষয়টা, মানে নো ডাউট সেটার মধ্যে একটা হয়তো ভীষণ পোটেনশিয়াল রয়েছে, কিন্তু যতক্ষণ না সেটা কোনো পপুলার জায়গা থেকে আসছে, মানুষজনের অ্যাকসেপ্টেন্স তৈরি হয় না। আজকে মন কেমনের জন্মদিনের কথাই যদি বলি, ওটা যদি সিনেমা থেকে না রিলিজ হয়ে, ওটা তো কথা ছিল আমার অ্যালবাম হওয়ার, হয়তো সেই অর্থে পপুলার হতো না যতটা এখন হয়েছে। তো কি মনে হয় তোমার, যে ধরো আগে তুমি 106, তার মানে কি প্রচার হঠাৎ কেন কমে গেল কেন? মানে মানুষজন কি গান শুনতে? না, আমার সামহাও মনে হলো যে
এই যে বাংলা গান বাজতে শুরু করলো 106.2 FM, তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো FM সেই সময় এলো, এবং সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই গানগুলোই ঘুরে ফিরে বাজছে, যার ফলে মানুষ এইটা শুনবে, এই FM চ্যানেলটা শুনবে না ওইটা শুনবে, এইটা সমস্যা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হলো আস্তে আস্তে আমাদের বাংলায় হিন্দি গানের প্রভাবটা বড্ড বেশি এসে গেল। তুই যদি দেখিস তখন থেকে শুরু করে এখন অবধি তুই যে কোনো একটা FM খুলিস, সারাদিনে বাংলা গানই শুনতে পারবি না, হিন্দিতে কথাও তো বলে। তাহলে তুই ভাব, আমরা বাংলায় আছি, আমরা বাংলায় কাজ করছি, আমরা বাংলায় এসে পপুলারিটি নিচ্ছি, কিন্তু আমরা বাংলা গানটাই বাজাচ্ছি না। আমাদের প্রথম যেটা হওয়া উচিত, বাংলা গানকে বাঁচাতে গেলে এই FM চ্যানেলগুলোকে একটা নিয়ম আনা উচিত যে শতকরা এই সময় থেকে এই সময় শুধু বেসিক বাংলা গান, মৌলিক বাংলা গান বাজবে, সিনেমার গানও নয়। ভোরবেলায় বোধহয় হয়, রাত্রি 3টের সময় বেজে উঠলে মনের মানুষ কে শুনবে বলতো? তখন তো মানুষ ঘুমোচ্ছে। হ্যাঁ, একটা প্রাইম টাইমে আমাদের এখান থেকে প্রথম করা উচিত, প্রাইম টাইমে বাংলা গান বাজাতে হবে। বাংলা গান মানে বেসিক বাংলা গান, সিনেমার গান নয়। তার কারণ সিনেমার গানে প্রডিউসার অর্থ ঢালেন, কিন্তু এই যে আমরা মৌলিক বাংলা গান করি সেখানে কিন্তু অত অর্থের যোগান থাকে না। তাদেরকেও তো ভাবতে হয়, ধরো মানে তাদের মানে রেডিও, তারা ভাবুক না, তারা ভাবুক না। তাহলে আজকে অন্য প্রভিন্সে, আজকে তুই যদি তামিলনাড়ুতে যাস, তুই যদি কর্ণাটকে যাস, সেখানে গিয়ে দেখবি ওখানকার ভাষার গান কিন্তু সারাক্ষণ ধরে সব জায়গায় FM এ বাজছে। হিন্দি গানের চাকচিক্য নেই। আমরা বাঙালিরা একমাত্র জাতি যারা অন্য জিনিসকে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। আমি সেটাই বলছি যে এটা কি আমাদের লিসনিং হ্যাবিটের দোষ নয়? আমাদেরকে যা শোনানো হচ্ছে সেটাই তো আমরা শুনছি। দোষ আমি তো শ্রোতাকে সবসময় দেবো না। শ্রোতা তো আর FM এ গিয়ে চেঞ্জ করে করে গান শুনবে না। তুমি যা শোনাচ্ছ শ্রোতা তাই শুনছেন। তা আমাকে করতে হবে, আমি শ্রোতাকে ভালো গান শোনাবো, আমাকে একটা টাইম করতে হবে। আমাদের গান বাজে কখন? ভোরবেলা কালী কথায় শ্যামা সঙ্গীত বাজে, তারপর একটু রবীন্দ্রসঙ্গীত বাজে, তারপর একটু কাজী সাহেবের গান বাজে, সেটা খুব কম। তারপর থেকে শুরু হয়ে যায় হিন্দি গান, 90s এর শুধু পপুলার হিন্দি গান। তারপর কি আর ভালো গান হয়নি? তারপর কি ভালো গান হয়নি? হয়েছে। সব গান বাজাতে হবে। আমরা কেন বাংলা গানকে এতটা সরিয়ে দেব? আমার বক্তব্যটা হচ্ছে তুই সব হোক, কিন্তু বাংলা গানকে সরিয়ে কেন? একদমই। মানে আমরা যদি অনুষ্ঠান করতেও যাই তখনও গিয়ে দেখি যে একটু কয়েকটা বাংলা গান গাইতে হিন্দি হোক, এটা কেন হবে? হিন্দি মানে হিন্দি না গান শুনলে মানে কি ওটা নাচের, আর হিন্দি গান না শুনলে মানে হজম হচ্ছে না কিছু মনে হয়। মানে একটা ইনকমপ্লিট অনুষ্ঠান হয়ে গেল। মানে আমি একটা হিন্দি গান না গাই তাহলে পুরোটাই একটা ইনকমপ্লিট অনুষ্ঠান। তা কেন? আমার বক্তব্যটা যে সবই দরকার আছে। আমরা যদি 80% 90% বাংলা গান গাই, 10% হিন্দি গান গাইলাম, কিন্তু আমি প্রথম থেকে কেন হিন্দি গান গাইবো? আজকে তোর এই পডকাস্টটা বেরোনোর পর অনেকে কিন্তু আমার গালাগাল দেবে, তাদের পছন্দ নয় কথাটা। কেন হিন্দি গান গাইলে কি হয়েছে হয়তো বলবে, লিখতে শুরু করে দেবে। কিন্তু আমাকে তো বাংলাকে বাঁচাতে হবে। আমরা তো বাংলায় থাকি, আমাদের বাংলা সেটা কি করে বাঁচবে? আজকে একটা বাংলা মিডিয়াম স্কুল নেই সঠিক, সব ইংরেজি কথা বলছে, হিন্দি কথা বেশি বলছে। হ্যাঁ, তো বাংলা এই যে বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, হ্যাঁ, কি করে বাংলা সিনেমার পাশে দাঁড়াবে? তার তো ভাষাটাই বোঝে না, তার গান শোনার অভ্যেসটাই বা কি করে মানে তৈরি হবে? যদি শিক্ষার জায়গাটাই, এই যে বাড়িতে বাংলা কথা বলার যে অভ্যেসটাই যদি তৈরি না হয়। সে তো বটেই। তুই তো বিদেশ গেছিস, বহুবার দেখেছিস যে ওখানকার আপকামিং যারা ছেলে, মানে যারা কিডস, তাদের সঙ্গে কিন্তু বাংলায় কথা বলে, বাংলাটাকে শেখানোর জন্য। আর আমরা এখানে বাংলায় কম কথা বলি, ইংরাজি আর হিন্দিতে বেশি কথা বলি। এটা কেন হবে? আমরা বাঙালি, আমরা কেন বাংলায় কথা বলবো না? অনেকে আছে, অনেকের বাবা মা আছেন বাংলায় কথা বলাটা খুব মনে হয় মানে রেসপেক্টেড নয় আর কি, মানে ইংরাজিতে কথা বলছিস না, এটা কেন? আমরা বাঙালি, বাংলারই আমাদের সাবজেক্ট। বাংলা গান
বাংলা সাহিত্য, বাংলা বাংলা ভাষা নাটক, ইনফ্যাক্ট বাংলা প্রফুল্ল সিনেমা, চন্দ্র রায় বলেছিলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে। সে তো বটেই। তো সেইটাই তো আমরা করছি না, আমরা সরে যাচ্ছি বড্ড। আর এগুলো জোর করে হলেও কিছু কিছু জিনিস জোর করে করাতে হয়। শুনবে না মানে তুমি প্রথমে সকালবেলা 2 ঘন্টা বাংলা গান শোনো। সেই সময়টায় কেন বাংলা গান মানুষ পপুলার, এত 106.2 FM কেন বাংলা গান বাজিয়ে বাজিয়ে পপুলার করেছিল? তখন তো মানুষ বাংলা গান শুনতে ভালোবাসতেন। বহু মানুষ আছেন যারা এখনো বলেন যে সেই সময় একটা অসাধারণ সময় ছিল, কি ভালো ভালো বাংলা গান শুনতাম। সেই সময়টাকে ফিরিয়ে আনা যায় যদি আমরা আবার রেডিওতে বাংলা গান বাজানোয় আমরা এই গুণটা ধরে থাকি যে না, আমাদের বাংলা গান বাজাতে হবে। রেডিও কি এখন অত শোনে সবাই? আগে যে তখন তো ধরো ফোন ছিল না, তখন রেডিওটা বেশি শুনতো। আমি দিভাইয়ের কথাই যদি বলি, দিভাই তখন কলেজে পড়তো, ওর একটা ছোট্ট রেডিও ছিল যেটাতে প্রচুর ব্যান্ডের গান সে সময় খুব জনপ্রিয় হচ্ছে। এখন ধরো ফোন এসে গেছে, এখন রেডিও বেশিরভাগ মানুষ শোনে ধরো গাড়িতেই, FM। কিন্তু সেইখানে যে এফএমটা চলে সেটা হিন্দি গানই চলে। হ্যাঁ মানে আমি বলছি যে FM এ গাড়িতে কতক্ষণ নিয়ে হচ্ছে, আদার্স টাইমে দেখ বাংলা গান, আমি যদি বাংলা গানের মধ্যেই শুধু থাকি, বাংলা গান না, মানে আমি বলছি বাংলা বাংলা সিনেমা সংস্কৃতি। সবকিছু। ফোনটা আসার পর থেকে তো সব ফোন ওরিয়েন্টেড হয়ে গেছে এখন। কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা তো ভীষণ, সেটাই তো তোকে প্রথমেই বললাম যে তুই যদি বাংলার বাইরে যাস না, অন্য প্রভিন্সে গিয়ে দেখবি তারা কিন্তু তাদের সংস্কৃতি নিয়ে ভালো আছেন, তাদেরকে বলতে হয় না। আজকে ধর তুই যদি ব্যাঙ্গালোর যাস, গিয়ে দেখবি ওখানে যে হোর্ডিং হয় সেখানে কিন্তু ওদের ভাষাতেই লেখা থাকে সেই হোর্ডিংটা। হ্যাঁ, ওটা কিন্তু মাস্ট লিখতে হবে। আমাদের এখানে তো সেই নিয়মটা হওয়া উচিত যে যা হোর্ডিংই হোক তুমি ইংরেজি লেখো, হিন্দি লেখো, পাশে বাংলায় থাকবে, বাংলাটাই দেখতে হবে। তো এই বাংলার গুরুত্বটা না মানুষকে বুঝতে হবে। সে যদি না বোঝে তখন কিন্তু আমাদের অবস্থা, এবং যদি এরকমভাবে চলতে থাকে একটা সময় কিন্তু বাংলা গানের অবস্থা খুব, বা বাংলা সাহিত্য সবই প্রথমে বাংলা সাহিত্য, বাংলা গান। আজকে সিনেমা হলে মানুষ সিনেমা দেখতে যান। আমি কার সাথে কথা বলছিলাম, গান শিখতে আসে, ইনফ্যাক্ট আমি প্রচুর মানুষজনকে দেখেছি বাংলা লিখছে ইংরেজি হরফে, বাংলা লিখতে পারে না, বাংলা লিখতে পারে না। খুব দুঃখ। আমার কাছেও অনেকে আছে ইংরেজিতে লেখে। আমি তো বলি ইংরেজিতে লিখছিস কেন, বাংলায় লেখ। বাংলা লিখতে পারে না, তা সেটা কি গর্বের তো নয়? আমি সেটাই, সেই জন্যই বলছি যে শুধু তো গানের জায়গাটাই যে কমে গেছে তা তো না, কমে তো গেছে তোমার সাহিত্য চর্চার দিকে বা আরো নানা দিকে। এই যে বইমেলাগুলো গান করতে যাই, আমার সবাই অর্গানাইজার, বইমেলা তো প্রচুর লোক বই কেনে গো। না, প্রচুর লোক বই কেনে তা কিন্তু নয়। অনেক বইমেলায় অনেক অর্গানাইজার এসে বলেন যে বই বিক্রি হয় না। হ্যাঁ, অনেকে এসে বলে। না আমি কোথায় আবার অনেক জায়গায় আছে বই বিক্রি হয় না, অনেক জায়গায় বই বিক্রি হয়, আবার অনেক জায়গায় হয় না। আচ্ছা, সব জায়গায় নয় আমি বলছি। কিন্তু আমি কলকাতা বইমেলার কথা বলছি, আমাকে কেউ একজন বলছিলেন মানে দিনকে দিন বই বিক্রি বাড়ছে। আমি রাজ্যের বিভিন্ন জেলার কথা বলছি। কলকাতা বইমেলা কিন্তু খুব বিক্রি হয়, সেটা আমি জানি। কলকাতা বইমেলা প্রচুর বিক্রি হয় এবং প্রচুর মানুষের সমাগম হয়, তারা আসেন। কিন্তু ধর আজকে থিয়েটার বল, সিনেমা বল, কত কষ্ট করে একটা সিনেমা বানানো হয়, বা তুই যদি একটা গানও বানাস, সেই গানটা বানানোর পেছনে তো প্রচুর কষ্ট আছে। তুই কি করিস বল? আজকে একটা গান বানাচ্ছিস, একজন গীতিকার, তাকে তুই রেমুনারেশন দিচ্ছিস, একজন সুরকার, তাকে তুই রেমুনারেশন দিচ্ছিস, এটা তুই দিচ্ছিস, কোনো প্রডিউসার নেই কিন্তু তোর কাছে। একজন যে অ্যারেঞ্জ করছে তাকে তুই রেমুনারেশন দিচ্ছিস, যে ভিডিও করছে তাকে তুই রেমুনারেশন দিচ্ছিস, সব কিছু তুই করছিস। এবার তোর কি কাজ? তুই দর্শককে গিয়ে বলছিস দয়া করে শুনবেন, এইটা বলতে হবে কেন? আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে আমি যদি কাজ করি সেটা মানুষ খুঁজে নেবেন। তো আগে যেমন এটা ছিল না, কোম্পানি গান রেকর্ড করছে, কোম্পানি সেই গান হোলসেল মার্কেটে দিচ্ছে, মানুষ খুঁজে নিচ্ছে, সেখান থেকে মানুষ ভালো শিল্পীকে তুলে ধরছে, আবার যারা গান গাইতে পারে না তাদেরকে ফেলে দিচ্ছে। মানুষই তুলছে, মানুষই ফেলে দিচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে সবই তো মানে তোকে করতে হচ্ছে, যে তুই একটা গান করে তুই সেই লিঙ্কটা আমাকে পাঠাচ্ছিস শোনার জন্য। আগে তো এই সিস্টেমটা ছিল না, এই সিস্টেমটাই তো চেঞ্জ হয়ে গেছে।
এবার তারপর যদি তুই এখন তারপরও আগে নাও একখানা গান গোটা মানুষ শুনছেন, এখন তো একখানা গানও কোন মানুষ শুনছেন না, 30 সেকেন্ড 40 সেকেন্ডের রিলস শুনছেন। এখন গানের শুটিংও হচ্ছে রিলস ভেবে, যে এইটাই রিলস যাবে, এইটাই রিলস যাবে, হুক লাইন হলে তবে মানুষ শুনবে। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন চলছি, সেখানে একটা গানকে পপুলার করানোটা খুব মুশকিল। যার জন্য পরবর্তীকালের কিন্তু এই যে কথাটাই উঠলো, পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু ভালো গাইছে না, কথাটা ভুল, কিন্তু কি করবে, হয়তো এইভাবে মার্কেটিংটা করতে পারছে না, কিন্তু সেই মার্কেটিং করলেও তুই ওই গানটা কিছু দিনের জন্য এই নেটের জগতে ঘুরে বেড়ানো, এই যে নেটের জগতে ঘুরে বেড়ানো, এই যে আমরা কথায় কথায় বলি গানটা ছাড়বো, না গান ছাড়া কি রে, মাছ নাকি জলে ছাড়ছিস, গান ছাড়া আবার কি, হ্যাঁ, বা কিছু একটা ছবি ছাড়বো, এটা কি, এটা আমরা কোথায় বাস করছি, ছবি ছাড়বো, গান ছাড়বো, এগুলো তো নয়। কথাটাও তো ঠিক করে বলতে হবে যে গান গেয়েছি, সেই গানটা আমি মানুষের কাছে দিলাম, আপনারা শুনুন এবারে। পুরো ব্যাপারটা কিনা খুবই পরিবর্তন হয়ে গেছে। না, আমি কেন জিজ্ঞেস করলাম যে এই পরিবর্তিত অবস্থায় যদি আবার মানে তোমার মতন করে শুনতে চাইছি যে আবার যদি ফিরিয়ে আনতে হয় কি করা যেতে পারে। আমি সবসময় সলিউশন নিয়ে ভাবি যে কি করে সলিউশন, মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করা যেতে পারে যাতে করে। আমার সামহাও মনে হয় গান সবসময় মনে গেঁথে যায় যখন তুই চোখ বন্ধ করে একটা অডিও শুনছিস, তখন সেটা মনের মধ্যে বেশি মানে খেলে। যেই তুই একটা ভিডিও দেখছিস, তখন তুই ভিডিওটা দেখার সময় তোর চোখ পড়ছে ব্যাকগ্রাউন্ড 4K কিনা, তারপরে এই যে ছেলেটা অ্যাক্টিং করছে তার ড্রেস আপ কি, মেয়েটার ড্রেস আপ কি, তার সঙ্গে তোর গান বাজছে, অনেকগুলো মাইন্ড খেলছে এখানে আর কি একটা গানের সঙ্গে। কিন্তু তোর যদি একটা গান তুই চোখ বন্ধ করে রেডিওতে চালিয়ে এমনি শুনিস, তখন সেটা শুনতে দেখবি অনেক বেশি ভালো লাগে। আমি যখন গান শুনি, ধরো ইউটিউবে শুনি, আমি চেষ্টা করি আর ভিডিওটা না দেখার, আমি শুধু গানটা শুনি যে গানটা কেমন হয়েছে। তা আমার মনে হয় অডিও প্ল্যাটফর্মেও আবার আগের মতন যদি FM-এ রেডিওতে গান বাজে, এই চেঞ্জেসটা আসতে কিন্তু সময় লাগবে, তার কারণ মানুষ এখন এই মানে জাতাকলে আটকে গেছে এই ফোনের, এখান থেকে বেরিয়ে, তার কারণ মানুষ তখন অ্যাডিক্টেড। তুই ফোন ছাড়া, আমরা চারিদিকে দেখছি একটা বাচ্চা মেয়ের কাছ থেকে ফোন করে নিলে সে সুইসাইড করছে, তারা এত ফোনে অবসেসড হয়ে গেছে। তো সেইখান থেকে বাচ্চা মেয়েদের শুধু দোষ দিয়ে লাভ নেই, আমার মা সবাই সাংঘাতিক রকম, ধরো মা বাবা তো আর ফোন কেড়ে নিলে সুইসাইড করবে না, বাচ্চারা করছে। কি ফেসবুকের নেশা হয়েছে ভাবতে পারবে না। সে তো আছে, ফেসবুকে ওই আমাদের এখন কাজ হচ্ছে শুধু এই করা, রিল দেখবে সারাদিন, বুড়ো আঙুলের কাজ বড্ড বেশি আমরা করছি সারাক্ষণ। আমাকে একজন কে বলতো চাল বাচ্চা, খালি রিলস দেখছি, এইভাবে সারা পৃথিবী চলছে। এবং আমি এই রিসেন্টলি দেখলাম, আমি এই পরিবর্তনটাও দেখলাম যে আমরা যখন প্রথমে আমেরিকায় যেতাম, তখন কিন্তু ওখানকার ছেলে মেয়েদের মধ্যে এত ফোনের অ্যাডিকশন ছিল না, কিন্তু লাস্ট ইয়ার যখন দেখলাম ওরাও কিন্তু আমাদের মতো অ্যাডিক্টেড হয়ে গেছে। এই জেনারেশনটাই তো যাচ্ছে ওখানে, ধরো না ওখানকার যে আমেরিকাবাসী, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারাও কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এবং তাদের সব কিন্তু কানে হেডফোন আর ওই সারাক্ষণ মিউজিক শুনছে, এন্টারটেইনমেন্ট। আচ্ছা, এবারে একদম শেষে চলে এসেছি। খুব সুন্দর গান শোনালে আমাদের, এবার আমরা একটা ছোট্ট খেলা খেলবো। এই খেলার নাম হচ্ছে দ্য বাউল গেম, ঠিক আছে? বাউল, হ্যাঁ, এই হচ্ছে ছোট বাউল, তার মধ্যে অনেকগুলো কাগজ রয়েছে, তোমাকে 3টে কাগজ চুজ করতে হবে এর মধ্যে থেকে। আচ্ছা দাদা, রেডটা আমার খুব প্রিয় কালার। কাছাকাছি অরেঞ্জ, ব্লু। বাহ,
খুলবো? হ্যাঁ হ্যাঁ, খুলে প্রশ্ন আছে তার মধ্যে। পড়বি? না, তুমি বলো না। ভূতের রাজা 3টে বর দিলে কি কি চাইবে? প্রথম যে চাওয়া সেটা হচ্ছে পরের জন্মেও যেন এরকম বাবা মা পাই, এরকম ঘরে জন্মাই। এই জন্মের হ্যাঁ, আমি এই জন্মই বলছি, এই না, জন্মই এমনি বললে ভালো বলছি হয়। যে, হ্যাঁ মানে এটা তো আছে, আমি এমনি বাকিটা- বলছি যে এই আচ্ছা। জন্মের কোনো চাওয়া নেই। এই জন্মের চাওয়া বলতে মোটামুটি জীবনটা দেখা হয়ে গেছে, বুঝলি তো। তো কি চাইবো সেটাই ভাবছি। যা আমি এটাই চাইবো যে আরও যতদিন থাকবো যাতে এইভাবেই বাংলা গানের সেবা করে যেতে পারি, এটাই হচ্ছে আমার দ্বিতীয় চাওয়া। আর তাহলে 3টের মধ্যে 2টো বলে ফেললাম। আর একটা চাওয়া হচ্ছে যে আকাশ যেন আকাশ ছোঁয়ে। বাহ। নেক্সট, তিনটে ব্যাড হ্যাবিট। আমার আচ্ছা, 3টে ব্যাড হ্যাবিটের মধ্যে একটা হচ্ছে আমি যেখানেই থাকি বাড়িতে চলে আসি দুপুরে ঘুমাবো বলে। আচ্ছা, দুপুরে ঘুমাতে ভালোবাসো? খুব ঘুমোতে ভালোবাসি। এটাকে ত্যাগ করা উচিত আমার মনে হয়। এটা খুব বাজে হ্যাবিট। আচ্ছা, এই একটা। আর একটা হচ্ছে আর একটা খারাপ হ্যাবিট, খারাপ, হ্যাঁ এটা স্বভাবই বলা যেতে পারে। সেটা হচ্ছে আমি না একটু অন্যমনস্ক থাকি অনেক সময়। হ্যাঁ, হয়তো কারোর সঙ্গে আমার একটা সময় Blank হয়ে যায়। অনেক গল্প হয়েছে কিন্তু আমি ঠিক তাকে মনে করতে পারছি না। আচ্ছা, এটা আমার খারাপ স্বভাব। কারণ সে যখন আমায় চিনতে চায়, আমি তাকে হয়তো সেই সময় চিনতে পারছি না, তখন মানুষটা কিন্তু আমার সম্পর্কে ভাবে যে আমি তাকে ইগনোর করছি, কিন্তু সেটা নয়। আমি সত্যিই ভুলে যাই। হ্যাঁ, এইটা যদি আমার এই স্বভাবটা থেকে আমি বেরোতে পারি, ইট উইল বি গুড ফর মি। 2 নম্বর। আর হচ্ছে একটু সত্যি কথা বলাটা যদি একটু ছাড়তে পারি ভালো হয়। এখনকার যুগে সত্যি কথা বলা যায় না। সত্যি কথা বললে অনেক আগের যুগে যেত। হ্যাঁ, আগের যুগে তো অনেকে সত্যি কথা বলেছেন। তুই দেখেছিস দেবব্রত বিশ্বাস বলতেন, হেমন্তবাবু বলতেন। তার কারণ তখন তিনি হেমন্ত মুখার্জি ফ্লোরে গিয়ে বলতেন যে ইন্দিরা গান্ধী ছাড়া যদি দেশ চলতে পারে তাহলে কোনো একজন মিউজিশিয়ান আসেননি, তাকে ছাড়া আমার গানটা রেকর্ড হতে পারে বলে গানটা গিয়ে বেরিয়ে চলে গেলেন। হ্যাঁ, এখন তো সেই যুগটা নেই। সেটা সত্যি কথা বলেছিলেন উনি ফ্লোরে, এরকম বলাই হয়তো এরকম বলতে পেরেছেন আর কি। তো এখন আর মানে সত্যি কথাটা বিশেষ না বলাই ভালো আর কি। 3 নম্বর, আমার একটাই ভয় যে একদিন না একদিন তো মানুষকে চলে যেতেই হয় এই পৃথিবী ছেড়ে, কিন্তু আমার যাওয়াটা কষ্টের না হয়, মানে ভুগে যেন আমি না যাই। অনেকদিন বিছানায় পড়ে রইলাম, যদি এরকম হয় ম্যাজিক এর মতন আর কি, যে চাইলাম চলে গেলাম, সেটা হবে না, কিন্তু যাতে কষ্ট না পেয়ে যাই আর কি, এটাই হচ্ছে আমার চাওয়া। তার কারণ এই চাওয়াটা হয়েছে আমি যত আমাদের সিনিয়র আর্টিস্টদের দেখছি, তাদেরকে দেখে মনটা খারাপ হয়ে যায়। অনেক ভালো মানুষ যারা বহুদিন কষ্ট পেয়ে চলে গেছেন, তার মধ্যে বড় প্রমাণ হচ্ছে নির্মলা মিশ্র, নির্মলাদি, দীর্ঘদিন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন কঠিন রোগ, তাকে মানে কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, দীর্ঘদিন বিছানার সঙ্গে শয্যাশায়ী ছিলেন। তখন আর না কেউ আসে না, দেখতেও তার কাছে কিছু যায় না, আর তখন মানুষ ভুলে যায়। মানুষ তো খুব স্বার্থপর বেসিক্যালি হয়, তো সেইটা যেন না হয়, সেই সুযোগটা যেন আমাকে ঈশ্বর যদি সেটা আমাকে দেন খুব ভালো হয়, যে আমি হুট করে চলে যেতে পারি।
এই ফিয়ারটা, ভয়টা আমার রয়েছে। বেশ, আসলে না, এটা মন ভারী করার মতন না, কিছু না, বলছি না, 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 একদমই। এটা হচ্ছে ভবিষ্যতের কথা বললাম। তুই ফিয়ারের কথা যদি বলিস, এটা আমি ভাবি আর কি, যে ঠিক না, সময়, এটা তো ঘটনা যে শক্ত থাকতে থাকতে চলে যাওয়া সেই সময় হয়তো নিজের জন্য। আশেপাশের মানুষরা একটু কষ্ট পাবেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়েও যাবে, কিন্তু যে গেল সে রাজার মতন গেল, সেটা ঠিক। এই আর কি। আচ্ছা, কি বলবো, অনেক 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 ধন্যবাদ। আরে না রে, আমাদের বাইরে যখন দেখা হয় অল্প অল্প কথা হয়, এই যে এতক্ষণ বসে যে এতক্ষণ একটা ঠিক। খোলামেলা একটা আলোচনা হলো, এতে মনের আদান প্রদান অনেক বাড়ে। কারণ আজকালকার দিনে তো ধরো ফোনের একদমই। যুগে মানুষজনের সাথে কথা বলার, দুটো কথা মনের বলার থেকে সময় ফোনের হয় না। প্রভাব বেশি জীবনে। এবং আমি যেহেতু অদ্ভুত দেখলাম আর কি ভগবানের কিরম লীলা, মানে আমি খুব একটা মানুষজনের সাথে এগিয়ে গিয়ে কথা বলার মেয়ে নই, অদ্ভুত ভাবে আমার পডকাস্টটা হয়ে গেল। এবং এইটার কারণে এই যে হার্ট টু হার্ট একটা কনভারসেশন, হয়। সেটা হয়ে যায়, মানে হয়ে গেল। মানে না, এটা ভালো তো। আমি তো তোকে বলেছিলাম, তোকে নিজেই বলেছিলাম, মনে আছে তোর পডকাস্টটা খুব ভালো হচ্ছে, হ্যাঁ। আমি দেখছি খুব ভালো লাগছে। এবং দেখ, এখানে অনেকে আসেন, তার মতামত প্রকাশ করেন, মানুষ শোনেন, এইটা তো একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, আর এখন তো নিজেকে নিজের কথা প্রকাশ করার রাস্তাটা অন্য হয়ে গেছে, তো সেইভাবে প্রকাশ করা হচ্ছে, এটা খুব ভালো। এবং তোর এই পডকাস্টটা আরও ভালো হোক, আরও সমৃদ্ধি লাভ করুক। এই টোটাল এই যজ্ঞের সঙ্গে যারা যারা যুক্ত, প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং শ্রোতারা যারা গান শোনেন, সিনেমা দেখেন, মানে বাংলা গানের সঙ্গে থিয়েটার দেখেন, বাংলা বই পড়েন, তাদের কাছে একটাই অনুরোধ, আমার এই পডকাস্টের মাধ্যমে বলে যাওয়া যে বাংলাকে আমরা আরেকটু বেশি ভালোবাসি। তাহলেই হবে। বাংলাই আমাদের, বাংলাতে থাকি, বাংলাতে আমরা জীবিকা নির্বাহ করি, বাংলাকে আমরা একটু আরো বেশি আদর করি আর কি। অসংখ্য ধন্যবাদ। ওরে বাবা, ছোট্ট গিফট তোমার জন্য এটা, থ্যাংক ইউ। এবং এটা গাছ। ওরে বাবা, এইটা একটা খুব সুন্দর জিনিস, গাছ। হ্যাঁ, আমি প্রত্যেকদিন সকালবেলা গাছে জল দিই, বাহ, সূর্য প্রণাম করি, বাহ। এইগুলো আমি করি আর কি। গাছ খুব আমার কাছে পছন্দের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Let's talk